রাতের বেলা ঘরে ফিরে ওষুধ খেয়ে শুয়ে পড়ল হামজা। ঘুম আসার সম্ভাবনা নেই। রিমি কোনোভাবেই জয়কে আবার দেখতে যেতে দেয়নি। পা দুটো ঝিমঝিম করছিল, যেন রক্ত ও স্নায়ু নেই। রিমি পা টিপতে লাগলো। হামজা রিমিকে চোখ ভরে দেখতে লাগলো। শাড়ির আঁচলটা প্রায় নেমে আছে বুক থেকে, চুলগুলো এলোমেলো হয়ে খোপা থেকে বেরিয়ে গেছে, ছড়িয়ে আছে মুখ, কপাল ও গলার দিকে। সে কি দিন দিন পঙ্গু হয়ে যাচ্ছে কিনা জানা নেই। তার বয়সটাও রিমির চেয়ে অনেক বেশি। এই ছোট্ট মেয়েটা আজকাল অবাধ্য হতে লেগেছে। এইসব কার করা ক্ষতি? হামজার ভেতরের চাহিদায় অসুস্থতার চাপ পড়ল, কিন্তু তার চোখের দৃষ্টি ও দৃষ্টিতে ওঠা কথা রিমি বোঝে। হামজাকে দমাতেই কিনা জানা নেই। রিমি বলে উঠল, জয় ভাইয়া আর 2 দিনের মধ্যেই বাড়ি ফিরে আসবে। কোনোরকম উঠে দাঁড়াতে পারলেই তাকে বেঁধেও আর হাসপাতালে রাখা যাবে না। সেই ফাঁকে তাকে এদিকের দেখভালে রেখে আপনি যাবেন ট্রিটমেন্টের জন্য। নিজের ভালো পাগলেও বোঝে। হামজা বড় বাধ্যের মতো মাথা নাড়ালো। কিছুক্ষণ চুপচাপ নিষ্পলক রিমিকে দেখে জিজ্ঞেস করল, আরমিন কোথায়? বাড়িতে নেই? রিমির শরীরটা ঝাঁকি খেলো একটা। কিন্তু কি যে হলো তার, সে চট করে বলে ফেলল, সেটা নিয়েই তো হয়রান আমি। সারাদিন ভাবছি সে কোথায় গেছে। আমি যেদিন আপনার কাছে গেলাম ওকে তো বাড়িতেই রেখে গিয়েছিলাম। হামজা একটু চুপ থেকে বলল, সে বাড়িতেই ছিল যখন তোমরা যাও? হামজার সামনে মিথ্যা বলা দুঃসাধ্য। রিমির গলা কাঁপছিল, তবুও সে বলল, হ্যাঁ, আর কোথায় থাকবে? কিন্তু আমার মনে হয় আপনি তো এমনিতেও ও বাড়ি যাবার অনুমতি দেন না। ফাঁকা পেয়ে ওখানেই গেছে। হামজা বিশ্বাস করেছে কিনা তা দেখার জন্য তাকাতেও সংকোচ হচ্ছিল রিমির। কিন্তু সে কোনোভাবেই বলবে না আরমিন কোথায়। সে হামজাকে দুর্ভাগ্যবশত ভালোবাসতে পারে, কিন্তু বিশ্বাস করে না। সারাদিন তার যে কলিজা পুড়ছে, সেটাও সে এই পুরুষটাকে বুঝতে দেয়নি। সেই জ্বালনিতে এক পশলা ঠান্ডা পানির মতো সংবাদ আরমিন গর্ভবতী। রিমি গোসলে গিয়ে পাগলের মতো কেঁদেছে। সে তার 2টো সন্তানের ভ্রূণকে নিজে হাতে হত্যা করেছে। আরমিন কেন সামনে রেখেছে তাহলে? সন্দেহ তো রিমির আগেই হয়েছিল। সেদিন রান্নাঘরে ওই কথাবার্তা বড়ই ধূর্ততার সাথে এড়িয়ে গেছে আরমিন। রিমি আরমিনের মতো চালাক হলে সেদিনেই ধরে ফেলত। কিন্তু জেনে শুনে আরমিন জয়ামিরের সন্তানকে গর্ভে ধারণ করেছে কেন? কি উদ্দেশ্যে? সকালটা হামজার চরম ব্যস্ততায় কাটল। অসুস্থতা পাত্তাই পেল না। সে সকাল সকাল দল নিয়ে পুলিশ ফাঁড়ি, ক্লাব ও পার্টি অফিস ঘুরল। এই কয়দিনের সব তথ্য পকেটে ভরল। আরমিনের বাপের বাড়ি খোঁজ নিয়ে এলো। সেখানে আরমিন নেই। রিমিও বলতে পারছিল না এত খোঁজ করছেন কেন। বাড়ির বউ নিখোঁজ, খোঁজ তো করতেই হবে। হামজা হেসে জিজ্ঞেস করল, তুমি যখন ঢাকার উদ্দেশ্যে বেরোলে তখন আরমিন সত্যি এই বাড়িতে ছিল? রিমি বলে উঠল, কেন জিজ্ঞেস করছেন বারবার একই কথা? রিমির 2 গালে পরম আবেশে 2 হাত রেখে ঠান্ডা গলায় বলল হামজা, রিমি, আমার জয়ের মাঝে যেই আসুক, যাই আসুক, তাকে আমার তোপে ছাই হতে হবে। মুরসালিন বড় ঘরে থেকে আমার অনেক ক্ষতি করেছে। তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ক্ষতি, জয়কে ভুলভাল অনেক কিছু বুঝিয়েছে। জয়ের আমার প্রতি দ্বিধাভরা আচরণের কারণ ছিল সে। আমি কিভাবে সহ্য করেছি কয়টা দিন আন্দাজ করতে পারো? আমার আন্দাজ সত্যি হলে সে জয়কে এটা বলে দিয়েছে আমি জিন্নাকে মেরে ফেলেছি। রিমি আটকে উঠল। এই জিন্নার খোঁজে বছরের পর বছর পাগল হয়ে ছুটতে দেখেছে সে জয়কে। হামজা বলল, কেন মেরেছি জানো? জিন্না থাকলে জয় আমার দেওয়া ঠিকানা ও পরিচয় ভুলে যেত। একসময় হয়তো আমার সঙ্গও ছেড়ে দিত। আমি সহ্য করতে পারতাম না রিমি, তাই জিন্নাটাকে সরিয়ে নিয়েছি জগৎ থেকে। জয় শুধু খুঁজবে, আমি সঙ্গ দেব তাকে খুঁজতে, কিন্তু তাতে পাওয়ার সম্ভাবনা থাকবে না। এ কথা জয় জানলে যদি আমায় ঘেন্না করে, আমি ওর পা ধরে ক্ষমা চাইব। ওকে বলবো, তুই মেরে ফেলামাই, তবু তোর চোখ দিয়ে আমি ঘৃণার নজরে দেখিস না। আমার সয় না, পাগল হয়ে যাব আমি। ওকে আমি এই দেখো, আমার এই 2 হাতের উপর মানুষ করেছি। ও আমার জান, আমার ছেলে। আমার এই হাত ও ছাড়তে পারে না কোনো শর্তেই। সেই শর্তকেই আমি দুনিয়ায় রাখবো না। রিমির ভেতরে এক নিগুড় ভয় কাজ করতে লাগলো হামজার জন্য। হামজার কঠিন স্বভাবের মুখখানায় এখন নিদারুণ আবেগ খেলছে, কিন্তু রিমি দেখল এই আবেগ যেন ধারালো সূচের চাইতেও বর্বর আর ভয়াবহ। সেই একই কাজ আরো সূক্ষ্ম ও গভীরভাবে আরমিন করছে। আমি বলেছিলাম না তোমায়, ও আমার বিশাল ক্ষতি করেছে। তুমি জানো না রিমি, ও জয়কে চিরতরে নিজের সীমানায় বন্দি করতে বন্দোবস্ত করে ফেলেছে। কি ভয়ানক রিমি, ভাবতে পারো? ওকে আমি ভয় পাই। হ্যাঁ, ঠিক বলেছিলে তুমি, খুব ভয় পাই আমি। কারণ ও ভয় পায় না, না হারাতে না মরতে। রিমির দম আটকে আসছিল এতক্ষণ। এবার সে কেমন উন্মাদের মতো প্রতিবাদ করে উঠল, আমি থাকতে আপনি ওর কোনো ক্ষতি করতে পারবেন না, তার আগে আমাকে মারতে হবে। হামজা হেসে ফেলল, খুব নিম্নমানের ভাবনা তোমার গিন্নি। তুমি আমার সঙ্গে বিরোধ রচনা করছো। তুমি আজও ফেল, পারলে না আমার অর্ধাঙ্গিনী হতে। রিমি বলে উঠল, এ আমার সৌভাগ্য, গর্বের কথা। খুব বাজে কথা রিমি, আপনি এত নোংরা কেন? নিজের ভেতরে যে এত পাপ পুষছেন তারা কখনো ধিক্কার দিয়ে ওঠে না আপনাকে? মানব জীবনে ক্ষুধা, চাহিদা, প্রবৃত্তি জ্বলন্ত নক্ষত্রের মতো,
নক্ষত্র বেশি সক্রিয় হলে তা মারা যায়, আর নক্ষত্রের মৃত্যু মানে বোঝো তোরে নেই কাল গহ্বরের সৃষ্টি, যা এতটাই অসীম যে তার ভেতরে আলোক রশ্মি প্রবেশ করলে তাও আর মুক্তি পায় না, বিলীন হয়ে যায়। তাতে তুমি কত কি দেবে, কত ক্ষমতা, কত ঐশ্বর্য, কত শক্তি, সব তলিয়ে যাবে অসীম বিবরে। আমি সেই রকম এক মৃত নক্ষত্র, ন্যায়নীতিও সব তলিয়ে যায় আমার গর্ভে। পুস্তকগত জ্ঞানে আমি মানুষের সংজ্ঞা জানি, সেই হিসেবে আমি মানুষ নই রিমি, আমি হলাম ধাঙর। আমি এতটাই ক্ষুধার্ত যে দুনিয়ার সমস্ত আবর্জনা সহ পাপ পুণ্যকেও গ্রাস করে বসে আছি। মেনে নাও, সুখে থাকবে। রিমি বলল, এটা সুখ নয়, নরকবাস। নারী কোথায় সুখী তা আমার জানা নেই, তাই বলতে পারছি না। তবে এটা যদি নরকবাস হয় হলো, তবুও আমার সঙ্গ ছাড়ার সুযোগ নেই তোমার কাছে। তুমি আমার অর্ধাঙ্গিনী রিমি। রিমির চোখ দুটো লাল হয়ে ছলছল করতে লাগলো। হামজা বলল, আরমিন কি আমির নিবাসে রিমি? রিমি জবাব দেয় না, কেবল চোখেই যেন ভস্য করে দিতে চাইল। আমার বিরোধিতা করো না রিমি, আমি বিরোধীকে জিয়ে রাখি না। আজ তোমার আচরণে যদি একবারের জন্য আমার মনে হয় তুমি আমার কাজে বাধা দিতে চাইছো, আমি তোমাকেও মেরে ফেলবো। কেননা এবার আমি যা করব তা আমার অস্তিত্বের প্রশ্ন। রিমি তবুও ঠিক হামজার পথ আটকে ধরে বলল, এতদিন যা করেছেন আমি কোনোদিন সরাসরি বাধা দিতে পারিনি আপনাকে, কিন্তু আজ এমন হবে না যে আমি এখানে চুপচাপ বসে থাকবো আর আপনি ওদিকে যা নয় তাই করবেন। হামজা খুব সাবলীলভাবে রিমিকে সরাতে চাইল, কিন্তু সে অবাক হয়ে গেল। রিমি পাথরের মতো দাঁড়িয়ে। আজ সব সীমার সম্মান মনুষ্যত্বের ঊর্ধ্বে চলে গেছেন আপনি, আমাকেও যেতে দিন। হামজার চোখ দুটো জ্বলে উঠল যেন। রিমি এইরকম হামজার সম্মুখীন হলো প্রথমবার। সত্যি হামজা রিমির চুলগুলো মুট করে চেপে ধরে কোনো এক বিড়াল ছানার মতো ছুঁড়ে ফেলল মেঝের ওপর। মরমর করে উঠল রিমির হাড়গুলো, কপাল ও থুতনি ফেটে গেল। তবুও রিমি উঠে এসে হামজাকে কষে এক ধাক্কা মারে। হামজা টাল সামলাতে না পেরে রিমির গলা চেপে ধরে ছেঁচড়ে রুমের ভেতর নিয়ে ধপাস করে ফেলে দিল বিছানার ওপর। প্রায় বুকের ওপর চড়ে গলাটা চেপে ধরে রাখল। রিমির চোখে রক্ত উঠে এলো। তখন ছেড়ে দিয়ে বলল, তুই নিজে আমার সন্তানকে খুন করে এখন ওই মেয়ের সন্তান নিয়ে পুণ্যবতীর পরিচয় দিতে চাচ্ছিস? তোর কথা অনুযায়ী আমার মতো পাপীর সন্তান থাকতে নেই। তো জয় কি ফেরেশতা রে? আমার আর জয়ের পথ অনেক লম্বা। তোদের মতো 2-4 বেঈমান মেয়ে মানুষ খুন হতে পারে যদি বাধা হয়ে দাঁড়ায়। জয়ের জীবনে আমি কোনো পিছুটান রাখবো না, তুই তা বদলাতে পারবি না। তুলি এসে হামজাকে ধাক্কা মেরে সরালো। পাগল হয়ে গেছিস তুই? মানুষ মারতে মারতে হাত এত লম্বা হয়ে গেছে? ঘরে যে আদর্শের মুখোশ পরে থাকতি সেটাও খসে গেছে? সরে যা, জানোয়ার কোথাকার। হামজা বেরিয়ে গেল। কাশতে কাশতে দম আটকে এলো রিমির। তবুও সে কাকুতি করে ওঠে তুলির কাছে। আপু, ওকে থামান, ও আজ সর্বনাশ করতে যাচ্ছে। হামজা তুলিকে টেনে বের করে দিয়ে রিমিকে বিছানার উপর ফেলে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে বেরোলো। বলে গেল, এই বাড়ির সীমানা একটা পাখিও যেন বেরোতে না পারে। জয়ামির গুলিবদ্ধ হবার শেষ রাত থেকে হাসপাতালের বাইরে মোতায়েন ছিল আইন শৃঙ্খল বাহিনী। সেই দিন দুপুরের পরপরই রোগ কায়সারের পক্ষ থেকে জয়ের কেবিনের সামনে জড়ো হয়ে পড়ল। ওয়ান্টেড ক্রিমিনাল জয়ামির আইনের নজরদারিতে বন্দী হয়ে পড়ল। আইনের পক্ষ থেকে তার জন্য এখন কেবল জীবন বাঁচিয়ে নেবার মতো চিকিৎসা গ্রহণের অনুমতি রয়েছে। সামান্য সুস্থ হলেই কারাগারে হস্তান্তর করা হবে, এরপর আদালত। হাসপাতালে যাওয়ার পর হামজা অবাক হলো পুলিশদের আগ্রাসী ভূমিকা দেখে। সে সকালে ওপর মহলে কথা বলে এসেছে, লাখ কয়েক টাকা প্রাথমিক পর্যায়ে গুনে ছাড়িয়ে দিয়ে এসেছে। দুজনের আউটডোর ভিসার রিনিউ হচ্ছে ওইদিকে। এর মধ্যে এত দুঃসাহস দেখানোর কারণ কি? থানা পুলিশ হামজাকে দেখে একটু নড়ে চড়ে উঠল, একটু গাইগুই করল। কেউ বা বলল পুলিশ ফাঁড়ি থেকে ভেগে এসে ঠিক করেননি জয়ামির, নয়তো আমরা সামান্য কনসিডার করতে পারতাম হামজা সাহেব। এখন আর সেই জায়গা নেই। তাহলে কি এমপিও তাই চেয়েছিল? যদি তার প্রচেষ্টায় জয়ামিরের কই মাছের প্রাণ না বেরোয়, তো ভয়ানক এক মামলায় তাকে দীর্ঘভাবে ফাঁসতে তো হবেই। জয় হামজাকে দেখে কেবল তাকিয়ে রইল। তার ভেতরে অতিরিক্ত প্রশ্ন জমে গেছে। সে যেন বোবা হয়ে গেছে। এখনো রিজার্ভ ব্যাগে খানিকটা রক্ত খুব ধীরে ধীরে শরীরে যাচ্ছে তার। স্যারেটিভের প্রভাবে চোখ বুজে এলো। হামজা হাত ধরে বসে রইল। দুপুর পেরিয়ে গেল। তখন দুপুরের ইঞ্জেকশন দেওয়ার পর জয় আবার ঘুমিয়েছে। হামজার ওঠার সময় হলো। সে জয়ের মাথায় হাত নেড়ে উঠে এলো। জয়ের দিকে একবার করে তাকালেই সে টের পাচ্ছিল আরমিনের কাছে যাওয়া তার জন্য ফরজ হয়ে গেছে। তার এখন আরও অনেক ধ্বংসতাণ্ডব চালানোর ছিল, কিন্তু তাই এই প্রতিকূল পরিস্থিতিতে বোকামি হবে। দিন তো ফুরিয়ে গেল না। এখন আপাতত কোনো রকম জয়কে বর্তমানের বিষাক্ত পিছুটানগুলো ছাড়িয়ে দেশের বাইরে পা রাখতে পারলেই ব্যাস। রাত হলো হামজার আমির নিবাসে পৌঁছাতে। অনেকদিন পর এলো এখানে, বহুদিন। তার বুকে একটা ব্যথা কাজ করে এই বাড়ির কথা খেয়ালে এলে। হুমায়রা ফুপুর মুখখানা আবছাভাবে মনে পড়লে হামজার মন চায় আরেকবার মৃত্যুর খেলা দেখতে। আজও মনে পড়ল। শীর্ণ দেহি লম্বাটে হামজার চাল সবজি, পকেটে হুমায়রার দেওয়া কয়টা টাকা নিয়ে আমির নিবাসের ফটক পেরিয়ে বেরোচ্ছে। দারোয়ান পিঠ চাপড়ে বলছে, ফুপুডারে পাইয়া ভালোই চুইসা খাইতেছ মিয়া, বড়লোক দেখা বিয়া দেওয়ার এই ফায়দা। হ্যাঁ, হামজার যে কি লজ্জা করত, ইচ্ছে করতো দাফন হয়ে যেতে। তবুও সে মাথাটা নত করে বেরিয়ে যেত। শাহানা বসে আছে, রান্না হবে। সে বাজারগুলো নিয়ে গেল। আজ হামজার বাড়িতে বাজার আসে ভ্যান ভরে।
সেই বাজার টেনে দোতলায় তুলতে দুজন লোক হাঁপিয়ে ওঠে। কিন্তু হুমায়রা ফুপু আর নেই ঋণ ফিরিয়ে নেবার জন্য অথবা সমাজের বিশিষ্ট মানুষ হয়ে ওঠা হামজাকে দেখার জন্য। দরজায় ধাক্কাধাক্কি করে ভেঙে ফেলার জোগাড় হলো, তবুও ভেতর থেকে দরজা খুলল না আরমিন। গালি দিল হামজা। হামজা কথা না বললে দরজা খুলবে না, আর হামজার কণ্ঠ শুনলে তো মোটেই খুলবে না। যে চালাক চেংড়ি। জঙ্গলের পাশে পেছন দিকে আধা ভাঙা দরজা জানলা পাওয়া গেল। এত বছর পড়ে আছে বাড়ি, চোর ও নেশাখোরদের কাছে ভূতের কদর নেই। এই বাড়ির দামি সরঞ্জাম খুলে নিয়ে বিক্রির চেষ্টা থেকে জয়নাল আমিরের ভূতও ঠেকাতে পারেনি তাদের। তা হামজার কাজে লাগলো। বাংলা ঘরের পেছনের লোহার দরজা খুলে নিয়ে গিয়ে কে কোথায় বিক্রি করে খেয়েছে। সামনের কাঠের দুয়ার ঘুনে ধরা, কয়েকজন জওয়ানের আঘাতে তা ভেঙে পথ তৈরি হলো। সেদিক দিয়ে ঢুকলেই উঠান, তারপর বড় বারান্দা পেরোলেই অন্দরমহল। খুব সহজে এসে সে অন্তুর পেছনে হলরুমের মাঝখানে দাঁড়ালো। অন্তু তখন ভীত সন্ত্রস্ত চোখে দরজায় কান বাঁধিয়ে বসা। আর শব্দ আসছে না আরমিন? লোকগুলো বোধহয় চলে গেছে। জানি তুমি খুব সতর্ক মেয়ে, খুলবে না কখনোই। অন্তুর শরীরটা থরথর করে কেঁপে উঠল। হামজা মদের বোতলে চুমুক দিতে দিতে টলতে টলতে এসে দাঁড়ালো অন্তুর খুব কাছে। ভয়ঙ্কর দৃশ্য। অন্তুকে পরখ করে দেখে হামজা চোখ বুজে হাসল। সপ্তাহখানেক আগে দেখেও বোঝার একরত্তি উপায় ছিল না সে গর্ভবতী। এত শেয়ানা মেয়ে লোকের দেখা আগে পায়নি হামজা। কিন্তু আজ এই অন্ধ কুঠুরে একাকী না খাওয়া সহ বিভিন্ন চাপ ঠিক সেই মেয়েলি অসুস্থতা টেনে বের করে এনেছে। তবু সুন্দরী। যদিও হামজার কোনো আগ্রহ নেই অন্তুর মেয়েলি শরীরে। জয় আজ অন্তুকে দেখলে এক মুহূর্তেই ধরে ফেলত তার বীর্য তার ঘরোয়ালির শরীরে বাড়ন্ত। হামজা অন্তুর কাজ ঘেঁষে বসে পড়ল। হা করে শ্বাস ফেলল কয়েকটা। দুজন বিরোধিতার চূড়ান্ত ঘোষণা জানালো যেন পাশাপাশি বসে। উৎকট গন্ধ হলরুম জুড়ে। শব্দ করে মদের বোতল খুলে একটি ছোট্ট শিশি থেকে কি একটা তরল ঢাললো তাতে হামজা। ঝাঁঝালো গন্ধ সেই তরলের। অন্তু জানে না ওটা ফর্মালডিহাইড লিকুইড। অ্যালকোহলের সাথে মিশালে ফরমালিন জাতীয় বিষ তৈরি হয়। এ অবস্থায় তা অন্তুর জন্য মরণ সম ও ভ্রূণের জন্য অবধারিত মরণ। হামজা অন্তুর মুখের কাছে মুখ নিয়ে ঘাড় কাত করে বলল, তুমি এবার এত ক্ষতি করলে কেন আরমিন? অন্তু ঢোক গিলে দীর্ঘশ্বাস ফেলে। এটা উপযুক্ত সময় নয় জবাব দেওয়ার। শান্তভাবে মোকাবেলার চেষ্টা করা উচিত। তুমি আমার জয়কে ঠিক কিভাবে ধ্বংস করতে চাও, আর কত ক্ষতি করে থামবে? অন্তু হেসেই ফেলল। জয়ামিরের ক্ষতি সেটা চাইলেও আপনার চেয়ে বেশি কেউ করতে পারবে? সম্ভব? হামজা বলল, আমি ক্ষতি করব জয়ের? অন্তু বলল, আর করার জায়গা নেই। সে ইতিমধ্যেই আপনার সহচর্যে পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত। হামজা অন্তুর মুখের উপর শ্বাস ফেলে অবাক হবার মতো করে বলল, আজও এই পরিস্থিতিতেও তুমি এভাবে কথা বলবে আমার সঙ্গে? অন্তু জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না। হামজা খুব সুন্দর করে হাসল। আমাকে ধ্বংস করা তোমার স্বপ্ন। তোমার স্বপ্ন দেখার অধিকার তো আমি কেড়ে নিতে পারি না, কিন্তু এছাড়াও আরো অনেক কিছু রয়েছে যা আমি কেড়ে নিতে পারি, যা তোমার মতো ছলনাময়ী কুচক্রী সর্পিনীর কাছ থেকে তার বিষদাঁত ভেঙে নেবে। অন্তু বলল, আর নেই কিছু আমার। গলা আরো শ্লথ করল হামজা। অন্তুর মুখে দৃষ্টি চালিয়ে বলল, এই ছলনা জয়ের ওপর খাটে। আমি তোমার কাছে তেমন কিছুই পাইনি যা আমাকে আচ্ছন্ন করে তুলবে, আর তোমার এই খেলায় গুটি হব আমি। নোংরা ইঙ্গিতে অন্তুর শরীর ভার হয়ে এলো। খুবই কাছে বসে আছে হামজা। হামজা এবার অন্তুর চুলের মুঠি ধরে নরম ঠোঁটের ওপর গ্লাস চেপে ধরল অদ্ভুতভাবে। নাও, পান করো এটা। অন্তু মুখ সরিয়ে নিল। তার সর্বোচ্চ ভয় যে তার সম্মানহরণ, যা তাকে স্পর্শের মাধ্যমে পাইয়ে দেওয়া যায়, এই কথা যেন সবার জানা। অন্তুর মনে হলো এই দুর্বলতার কাছে সে বারবার হেরেছে। আজও বুক কাঁপছে, শরীর অবশ হচ্ছে। চুল মোট করে ধরে অন্তুর উপরিভাগে চড়ে বসার মতো করে অন্তুর মুখের ওপর মুখ রেখে হামজা বলল, তুমি গর্ভবতী? অন্তুর শারীরিক উদ্দীপনা থমকে রইল। বুকে ঢিপ ঢিপ শব্দ উঠে গেল। আজ নীরবতা যেন হামজাকে জবাব দিয়ে দিল। জয় জানে না? না, হাসল হামজা। মাসখানেক আগে অন্তু টের পেয়েছিল তার শরীরে গর্ভাবস্থার লক্ষণ স্পষ্ট। ঘৃণ্য পাপী ও তার এক জীবনের আসামির রক্তবীর্য নিজের শরীরে। তার কেমন লেগেছিল সেদিন সে নিজেও বোঝেনি। সেই অদ্ভুত অনুভূতি কেবল অদ্ভুত, বর্ণনা করা যায় না। তা ছিল মিশ্র। কিন্তু অন্তুর কাছে বিবাহিত জীবন বলতে একটা সংসার ও এক পুরুষই বোঝায়। যে পাপী হলেও অন্তু তার ছোঁয়ায় সিক্ত, তা মোছার উপায় নেই। অন্তুর একটা ভবিষ্যৎ অবলম্বন চাই, যা পেঁচিয়ে ধরে সে তার অনিশ্চিত ভবিষ্যৎ পাড়ি দিবে। একটা সন্তান, নিজের গর্ভজাত আপন। এটা কতটা মুখ্য ছিল জানা নেই। মুখ্য বিষয়টা ভয়াবহ বটে। জয়ামিরের একটা পরিবারের নেশা রয়েছে। আমির পরিবারের উত্তরাধিকারী পাবার পাগলামি আছে। এর চেয়ে আর বড় শাস্তি তার জন্য হতেই পারে না যে সে জানল তার সন্তান রয়েছে, কিন্তু তাকে চোখে দেখার বা ছোঁয়ার সাধ্যি ও অধিকার তার রইল না। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির এক জীবন ফুরিয়ে যায় বন্দিত্বেই। যে নিজের পরিবারকে হারিয়ে আরো অসংখ্য পরিবার একইভাবে উজাড় করেছে, তার নতুন করে পরিবার ও সন্তান হতে নেই। অন্তুর সন্তানের ওপর কেবল অন্তুর অধিকার থাকবে। অন্তুর জীবনের খুঁটি সে, তাতে জয়ামিরের ভাগ নেই।
শেষ জীবনে জয়মের মুক্ত হবে মৃত হয়ে, ওই বেঁচে থাকা মৃত্যুরও ঊর্ধ্বে। সে এই খবর ততদিন পর্যন্ত দুনিয়া থেকে গোপন রাখতে চেয়েছিল, যতদিন না জয় ও হামজার পাপে কারাবদ্ধতা আসছে। হয়নি তা। হামজা অন্তুর শরীরের ওপর উবু হয়ে ঝুঁকে তরল ভর্তি গ্লাসটা এগিয়ে দিল। নাও, ড্রিঙ্ক ইট। আমি অ্যালকোহলে অভ্যস্ত নই। কোনো ব্যাপার না, ট্রাই করে দেখো। তীব্র ঝাঁঝালো ও বিষাক্ত গন্ধে অন্তুর বুক অবধি জ্বলে উঠল। কি মিশিয়ে পান করতে দিচ্ছে না আমায়? টেস্ট করে দেখো। মরে গেলেও না। হামজা মাথা দোলায়। মরবে না তুমি। মারবো না আমি তোমায়। আমি সহজে মারি না কাউকে। আপনি কি বোঝাতে চাইছেন? বুঝতে পারছি না। বুঝতে পারছ? তুমি বোকা নাও। তুমি কুচক্রী, ঘাতকিনী। আমার বাচ্চা আপনার কোনো ক্ষতি করেনি? করবে? জয়কে আমার কাছ থেকে কেড়ে নেবে, ওকে পথভ্রষ্ট করবে, মায়ায় বাঁধবে, পিছুটান তৈরি হবে। তা হতে দিতে নেই। খানিক চুপ থেকে তার ছেলে স্বগোক্তি করল। যেভাবে তুমি ছোট্ট একদানা বালুকণা থেকে আমার জন্য মহাদেশ হয়ে উঠেছ। অন্তু দেখল ঘৃণা ভরে হামজাকে। হামজা কিছু বলবে, গুরুতর কিছু, জানা নেই। আর কি শোনার আছে? 2011-র মাঝামাঝিতে একদিন হামজার কাছে কুষ্টিয়া থেকে বার্তা এলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক জঙ্গির অনুসারী পাওয়া গেছে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো সে হামজার অঞ্চলের ছেলে। অন্তিক প্রামাণিক, স্কুল মাস্টার আমজাদ আলী প্রামাণিকের ছেলে। সমস্যাটা অন্তিকের বিশ্ববিদ্যালয় জীবন থেকেই শুরু হয়েছে। সে যখন হলে উঠবে, লীগের বড় ভাইয়েরা বলল গণরুমে থাকবি। কিন্তু গণরুমে থাকার একটা অসুবিধা হলো, বড় ভাইয়েরা যখন তখন মিছিল সহ রাজনৈতিক কর্মে যোগদান, দলে নাম দেওয়া, মদপান, আড্ডা, নারীবাজি, চাঁদাবাজি ইত্যাদিতে ডাক দেয়। তার ফলে পড়ালেখা ছেড়ে উঠে যাবার সুযোগ রয়েছে। পড়ার খাটুনি থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অন্তিক এইসবে আগ্রহী না। সে আপত্তি জানিয়েছে বেশ কয়েকবার। তারপর তাকে নজরে রাখা হচ্ছিল। সে জানেই না 2011-র শেষের দিকে দেশের পরিস্থিতি গরম হবে। মুক্তিযুদ্ধে কে বিরুদ্ধাচরণ করেছে, কে পাকিস্তানের চর ছিল, এই নিয়ে প্রধান দুই দল কাদা ছুড়াছুড়ি করছে। বছরের শেষের দিকে একটা অভ্যুত্থান হতে হতে হলো না। অভ্যুত্থানটা ছিল কিছু ইসলামপন্থী সংগঠনের পক্ষ থেকে। ভারতের পুতুল হয়ে থাকা চলবে না, এই উদ্দেশ্যে কিছু গ্রেপ্তার টেপ্তার চলার পর তা থামল। এর মাঝে অন্তিক একজন মোটামুটি পর্যায়ের সভ্য পুরুষ। সে ইসলামী অনুষদের দাওয়া বিভাগে অনার্স করছিল। সর্বনাশের মূল অংশ এখান থেকে এলো বোধ হয়। দাওয়াকে ইসলামী অনুশাসনের রাজনৈতিক ক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। পরে অন্তিক আসন পেয়েছিল বঙ্গবন্ধু হলে। একদিন রাতে পড়তে বসেছে, হঠাৎই তার ডাক পড়ল। সে বের হতেই একদল তাড়া করল তাকে। তাদের হাতে চাপাতি, ছুরি, স্টিক। অন্তিক না বুঝেই দৌড়াতে শুরু করলো। হল চত্বর পেরিয়ে রাস্তায় প্রাণপণে অনেকটাই ছুটে সে মণ্ডলপাড়া মসজিদ অবধি পেরিয়ে এলো। তখনও পেছনে কমপক্ষে 8-10 জন ধাওয়া করছে তাকে। সে মসজিদের অদূরে ভাঙা টিনের এক গেট প্রায় আরেকটু চ্যাপটা করে ভেঙে মাঝরাতে ঢুকে পড়ল অচেনা কারো বাড়িতে। শব্দে বাড়ির কর্তার আগে টিনের ঘর ছেড়ে বেরিয়ে এলো এক যুবতী। অন্তিক অনুরোধ করে, আমাকে একটু লুকানোর জায়গা দিন। ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করে যুবতী, কে আপনি? কেন লুকানোর জায়গা দেব? আমি অন্তিক, ভার্সিটির ছেলে। গলায় শুকিয়ে কাঠ, থরথর করে কাঁপছে তখন অন্তিক। আর কিছু বলতে পারল না সে। মেয়েটা অন্তিককে ঘরের ভেতর নিয়ে গিয়ে পেছনের দরজা দিয়ে আমবাগান দিয়ে বের করে দিল। বলল, ওই ঝোপের ওইদিকে যদ্দূর পারেন পালান। কণ্ঠটা তখনও ঝাঁঝালো। মেয়েটার নাম মার্জিয়া। বয়স কত হবে? 19-20। তার 20 মিনিটের মাঝেই মার্জিয়ার বাড়ির ট্রেনের পাঁচির ঘেরা উঠান ভরে গেল ছাত্র দ্বারা। ওরা কাউকে খুঁজতে এসেছে, এদিকেই পালিয়েছে কোথাও। এই বাড়িতেই বোধহয় ঢুকেছে। এবার বাড়ির সবাই বেরোলো। তারা কেউ কিচ্ছু জানে না কে এসেছে, কে পালিয়েছে। পুরো বাড়িতে ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলল। ঘরের এক একটা কাপড় চোপড় রাখার র্যাক অবধি ছাড় পেল না। যেন অন্তিক কাপড়ের ভাঁজে বসে আছে মার্জিয়ার ঘরে। মার্জিয়ার মা কাঁদতে লাগলেন। পুরো পাড়ায় কম বেশি জেগে উঠল, কিন্তু কেউ বাড়ির ভেতরে এলো না যতক্ষণ না ওরা বেরিয়ে গেল। ওদের সামনে আসতে নেই, তারা সচেতন জনগণ। কিন্তু ওরা দেখেছে অন্তিক এদিকেই ঢুকেছে, তবুও না পেয়ে ক্ষিপ্রতা বাড়াই তো স্বাভাবিক। মার্জিয়ার দাদির ঘরের দরজা 2 লাথিতেই চুরমার হয়ে পড়ল। মাঝরাতে বাড়িটা এক টুকরো পাগলা ঝড়ো হয় বাড়ি খেল। মার্জিয়ার আব্বা মাঝবয়সী মানুষ। তাতে কি, তিনি মার খেলেন, হুমকিও পেলেন। যদি ওই ছেলেকে লুকিয়ে রেখেছিস বলে জানা যায়, জবাই করে রেখে যাওয়া হবে। কিন্তু ঘটনার মূল কালপ্রিট মার্জিয়া যথাসম্ভব চুপচাপ আড়ালে দাঁড়িয়ে রইল। যুবতী মেয়েদের এদের সামনে আসতে নেই। সেদিন সারা রাত বাড়ির সামনে এক গাদা ভারী পায়ের বিচরণ শোনা গেল। অথচ মার্জিয়া সকালে বাড়ির পেছনের ডোবার ধারে ঝোপে অন্তিকে খুঁজতে গেল। কাহিনী শোনার চেষ্টা করলো। বাড়ির সাথে বাড়ি লাগানো, পাশের বাড়ির মহিলারা না দেখবে কেন? মার্জিয়ার বদনাম হলো। বাড়িতে মার্জিয়া মার খেল। ছোট চাচা ও মা মিলে মারল মার্জিয়াকে। আব্বা ঘেন্নায় কথা বলা বন্ধ করে দিল। বাড়িতে মার্জিয়া ভুল বোঝাবুঝিতে ঘৃণিত হয়ে উঠল। সবাই নিশ্চিত অন্তিকের সাথে তার বহুদিনের সম্পর্ক। তাই তো তাড়া খেয়ে এসে প্রেমিকাকে জাগিয়ে আশ্রয় নিয়েছে ছাড়া। আবার এত কিছু হলো, তবুও লাঙের খোঁজ দিল না মেয়ে। 2 দিন ওভাবেই পলাতক থাকার পর অন্তিক জানতে পারল সে মিথ্যা মামলায় অভিযুক্ত।
বঙ্গমাতা হলে এক ছাত্রীর সাথে কয়েকজন নাকি কি করেছে, সেটার দায়ভার অন্তিকের। এবার ছাত্র উপসদ সহ হলের প্রধানরাও অন্তিকের বিরুদ্ধে, এবং এটার কারণ হিসেবে বলা যায় অন্তিক কোন সাহসে বড় ভাইদের আহ্বান ঠুকরায়, তার পথ কোনটা। অন্তিকের এই পরিণতি জুনিয়রদের জন্য শিক্ষা হয়ে থাকবে। পরে জানা গেল এটার চেয়ে বড় কারণ অন্তিক যে গোপনে টুকটাক ইসলামিক সংগঠন ও দাওয়া সম্মিলিত কার্যক্রমে সমর্থন ও অনুসরণ রাখে, এটা জানাজানি হয়েছে। অন্তিক বুঝল তার ভার্সিটি জীবনের অবসান এখানেই। তার স্বপ্ন, ক্যারিয়ার, আব্বুর সম্মান সব গেছে। ভার্সিটিতে পড়তে গেলে মেধা ও সুযোগ নয়, লাগে বড় ভাইদের অনুমোদন। তা অন্তিক হারিয়ে ফেলেছে। এবার কোনো একদিন টুকুস করে তাকে মেরে ফেলা হতেই পারে। অন্তিক এক রাতে এক জীবন বদলকারী সিদ্ধান্ত নিল। মার্জিয়ার বাবার কাছে হাত জোড় করে ক্ষমা ও মার্জিয়ার হাত চাইল। দিলেন ওনারা। বদনাম যার নামে হয়েছে তার কাছেই ধরিয়ে দিলেন। অন্তিকের বাবার খোঁজ করলে অন্তিক বলল, আব্বু এসব জানলে হার্ট ফেল হয়ে যাবে ওনার। আমি কুষ্টিয়াতে আর থাকতে পারবো না, আমার জানের ঝুঁকি রয়েছে। মার্জিয়ার বাড়ির লোকজন অদ্ভুতভাবে এই এক রাতে মুসিবত হয়ে আসা অন্তিকের জন্য একের পর এক খুব বেশিই ত্যাগ করলেন। এই এক ত্যাগ যা আজব। তারপর অন্তিকের ব্যবসার জন্য এক গাদা গহনা মার্জিয়ার হাতে তুলে দিয়েছিলেন। তারপর সেই অন্তিক যখন মরল, মার্জিয়ার সহ অন্তিকের সন্তান ও জন্মদাত্রীর পালনটাও তাদেরই করতে হলো। কিন্তু এসব দুই গোয়ার কোনোদিন কারো কাছে বলেনি। অন্তিক একটু পাগল হয়ে গিয়েছিল। সে এত কঠিন এক মানসিক আঘাতের পর দিনাজপুর ফিরে আব্বুর কাছে ভুল বোঝার শিকার হলো, যেখানে তার নিজেরই বেশি পাগলামি ছিল আব্বুর আদর্শ ধরে রাখার। মার্জিয়া ও অন্তিক তারপর দুজন বোধহয় একসাথে পাগল হলো। এই এত বড় ঘটনা দুজন রোজ গিলতে গিলতে বাড়ির বাকি তিনটে মানুষ থেকে তারা আলোকবর্ষ দূরে চলে গেল। মার্জিয়া অন্তিককে পাগলের মতো ভালোবেসে ফেলেছে হঠাৎই। এটা সত্যি, কিন্তু অন্তিক মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু সে কখনোই জানেনি কুষ্টিয়া থেকে ফিরে সে নজরমুক্ত হয়নি। হামজার লোক তার অবস্থা বহুদিন পর্যবেক্ষণ ও জানাশোনায় রেখে লোক মারফতে তাকে নিয়ে ফেলল পলাশের ডেরায়। এটাকেই বলে ধান্দা ও এক ঢিলে দুই পাখি। অন্তিককে দমন ও পলাশের ধান্দায় বাড়তি মুনাফার ব্যবস্থা হয়ে গেল। 2012-তে অন্তু হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিল সমাজবিজ্ঞান বিভাগে। সেও জানল না ভার্সিটির ছাত্র পরিষদ তাকে খুব চেনে অন্তিকের বোন হিসেবে। জয় তখন ঢাকাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স করছে। সে ফিরল 2 বছর কাটিয়ে 2014-তে হামজার নির্বাচনের আগাগ দিয়ে। তাছাড়া তখন মুমতাহিনাকে অপহরণ করা হয়েছে। মুরসালিন তখন হাতের মুঠোয় আসবে আসবে ভাব। সেই রকম একদিন অন্তিকের বোনের সামনে হাজির হবার শখ জাগল জয়ের। সে কখনোই দেখেছিল না, কিন্তু সে দেখল অন্তিকের বোন অন্তিকের মতো মনোবল খুব সহজে হারায় না। সিগারেটের সাথে সাথে গোটা জয়কেই পায়ে পিষে চলে যাবার দুর্বার সাহস জয়কে খুব ডিস্টার্ব করে তুলল। এরপর মুমতাহিনাকে নিয়ে কৌশলবশত সে গভীরে হাঁটাহাঁটি শুরু করলো। পরাগও এক প্রকার দুর্বল হলো মেয়েটার জন্য। কথা ছিল অন্তুর মতো একটা সামান্য মেয়েকে দমাতে এক রাত ক্লাব অথবা কোনো হলরুমে একটু খাতির করলেই ব্যাস। কিন্তু এর মাঝেই জয় অঘটন ঘটালো। সেটাও ভালোই, কমের ওপর দিয়েও বেজতি ঠিকঠাকই হয়েছিল অন্তুর। কিন্তু শেষক্ষণে সেই অন্তুটা যে বাড়ির বউ হয়ে যাবে এটা সব ঘেটে দিল। যদিও ঘাটার কথা ছিল না, যদি না মেয়েটা অন্তুর মতো বিচক্ষণ জেদি আর কুশলী আগুন হতো। অন্তু দম আটকে হামজার মুখের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। তার জীবনে কোনো ঘটনাই তাহলে কাকতালীয় ঘটেনি, আর না ঘটেছে সেই দিন সিগারেট পায়ে পিষে ফেলা। এইসবের সূত্রপাত তখন যখন অন্তু কলেজ পড়ুয়া বেখবর কিশোরী। এসব হবার ছিল বলেই হয়েছে। অন্তুর চোখ দিয়ে টস টস করে কয়েক দানা জল নিথর মুখে বেয়ে পড়ল। অন্তিকাজ নেই। জয়ামির ও হামজারা অবশেষে তাকে গাড়ির তলে থেতলে ঠিকই মেরে দিয়েছে। হামজা বলে উঠল, নাও এটা পান করো। অন্তু অদ্ভুত স্বরে বলে, বিশ্বাস করুন জয়ামির আপনাকে জীবিত দাফন করবে ও জানলে। হামজা হতবাক হবে নাকি ক্ষুব্ধ সে ভুলে গেল। তার জয়ের ওপর ঘাতকিনী এই নারীর এতটা অধিকারবোধ ও ভরসা জেগেছে। হামজার পাগল পাগল লাগলো নিজেকে, কিন্তু পর মুহূর্তেই সে হেসে ফেলল অসীম শীতলতার সাথে। অন্তুর গলার কাছে থুতনি ঘেঁষে বলল, কে বলবে জয়কে? তুমি তুমি তো আর থাকবে না জয়ের সামনে উপস্থিত হবার জন্য। তাহলে কে বলবে? এই দেয়াল, আসবাবপত্র? অন্তু একবার দেখল এই নিথর দেয়াল ও আসবাবপত্র। শিকারী এক একটা ইট এই বাড়ির। অবরুদ্ধ নিশীথ আবারও নেমেছে প্রকৃতিতে। আজকে অন্তুর গ্রাস হবার পালা। অন্তুর পেটের ওপর হাইবোর্ড দিয়ে এক লাথি মারল হামজা। চেপে ধরে রইল পাটা। অন্তু নিদারুণ আর্তনাদ করে ওঠে আব্বু বলে। ঠোঁট কামড়ে ধরে কেঁদে উঠল মেয়েটা। হামজা আরেক পা দিয়ে অন্তুর বা পায়ের উরু চেপে ধরে হাত দিয়ে অন্তুর হাত জোড়া বন্দি করে প্রায় গোটা শরীরটা নিয়েই ঝুঁকে পড়ল অন্তুর ওপর। ঠোঁটে চেপে ধরল তরল। ড্রিঙ্ক ইট মাই ডেভিয়াস লেডি, আই ওন্ট সাজেস্ট এনি মোর। অন্তু ছলছল চোখে অসহায় বদনে চায় হামজার দিকে।
হামজা চোখ বুজে প্রশান্তির শ্বাস ফেলল। এই কাতরতা এই নারীটির চোখে দেখার জন্য হামজা অস্থির হয়ে পড়েছিল, কিন্তু হতাশা একটু রইলই। তবুও অন্তর চোখে দ্রোহের আগুন চলকাচ্ছে। আপনাকে আজ শত্রু হিসেবে একটা পরামর্শ দিই, যা করতে চাইছেন না করুন। আমও যাবে, ছালাও যাবে। যে আফসোসে পড়বেন আপনি, তার কোনো অন্ত থাকবে না ইহকালে। হামজা একটু একটু হেসে বলল। এভাবে হামজা ভড়কে না। অন্তু কাতর স্বরে কেমন পাগলের মতো করে বলল, আমায় ছেড়ে দিন, আমার কিচ্ছু নেই, আমার বাপ নেই, মা থেকেও কাছে নেই, সব নিয়েছেন। এইটুকু আমার থাকুক, এইটুকু আমার দাবি, আমার নিজের, আমার সন্তান। আমি ওকে নিয়ে বহুদূর চলে যাব, আর কোনোদিন আসবো না এই পথে। আপনার জয়কে আমার কখনোই চাই না, আপনি রাখুন তাকে। সে আমার কাম্য নয়, না পেল সে কখনোই তার সন্তানের ভাগ। আমার এইটুকুই থাক, আমার থাকুক এইটুকু। সে আমায় এইটুকু দিয়ে দেবে, আমি চাইলেই অনায়াসে। আপনি তাকে বলবেন তার প্রাণভোমরা নিয়ে আমি চলে গেছি, এটা তার জানা দরকার। আমি দূরে গেলেই তার জানা দরকার। হামজা হতবাক হওয়ার ভান করে। সন্তানটা কার? তোমার? না, মেয়ে লোকের কোনো সন্তান থাকে না, ও তো কেবল পুরুষের দান। আচ্ছা, এটা কার সন্তান? জয়ের। তো ব্যাস, এতে আমার 16 আনা হক আছে। আমার চাওয়া মোতাবেক তার ভাগ্য নির্ধারণ হবে। তবে যদি এটা জয়ের সন্তান না হয় তো বলো, ছেড়ে দেব, জয়কেও বলে দেব, এমনিতেও আর তাকাবে না। কিন্তু ওর হলে যে ছাড়া যাচ্ছে না। অন্তু চোখ বুজে ফেলল, বুকটা থরথর করে কাঁপছে। তলপেটে মরণের ব্যথা, বুকে ব্যথা নেই, অন্তুর ব্যথারা অসারাজ। তবু অন্তু আকুতি করে, আমাকে যেতে দিন। আজ আমি আমার ঘাড়ে নিলাম সমস্ত দায়। আপনাদের বিরুদ্ধাচরণ, অন্তিকের বোন হওয়া, এক অসহায় স্কুল মাস্টারের মেয়ে হওয়া, সমাজের সাধারণ শক্তিহীন মানুষ হওয়া, এই সব পাপ আমার। এর বিনিময়ে আজ আমি পথান্তরী হব। তার শাস্তি এক নিষ্পাপ শিশুকে পেতে আছে? বলুন তো, ও আমায় কত ভরসা করে। ও জানে আমার গর্ভ ওর জন্য নিরাপদ। বাইরে যাই হোক, আমি ওর গায়ে এক টুকরো আঁচড় লাগতে দেব না। এমনটাই চুক্তি ওর সাথে আমার। যেদিনও আমার কাছে এসেছে সেদিন থেকে ওর কাছে আমি দোষী হয়ে যাব। আজ এই লাঞ্ছনা মা হয়ে সওয়া যায় না। আপনি বুঝতে পারছেন তো? ও আমার আমানত, আমার নারীত্বে দাগ পড়ে যাবে। আপনার দেওয়া সব কলঙ্ক কবুল, কিন্তু মাতৃত্বের কলঙ্ক? আমি পায়ে পড়ি আপনার। জয়ামির ওর বাপ, সে ওকে মারবেন না। আর জায়গা নেই আমার ভেতরে, আমি আর পারবো না। মেয়ে হয়ে বাপ হারিয়েছি, ভাই ও পরিবার হারিয়েও মেনে নিয়েছি, ইজ্জতের দাবি ছেড়েছি, মাতৃত্বের সেই সুযোগ নেই বোধ হয়। আমি পারবো না, আমি বুঝেছি, আমায় যেতে দিন। অন্তুর কান্নায় ভিজে ছিটকে আসা আকুতি বদ্ধ হলরুমের প্রতিটি দেয়ালে প্রতিধ্বনিত হলো। কিন্তু এই হলরুম এ ধরনের আর্তনাদে বরাবর অভ্যস্ত। এখানে একটুও অস্বাভাবিক নয় এই অসহায়ত্ব ও আকুতির স্বর। হামজা বিস্ময়ে বাকরুদ্ধ হলো। নারীত্ব ও মাতৃত্ব যে নারীটির মাঝে এত তীব্র, সে কি করে এতটা ধ্বংসাত্মক হতে পারে? অন্তু তাকে হতবিহ্বল করে তুলল। হামজা ভাবতে পারছিল না, বুঝতে পারছিল না নারীটিকে। এত রূপ ও অনুভূতির সত্ত্বাধিকারিনী রিমি পারেনি। তার ভেতরে অন্তুর তুলনায় একরত্তি বিদ্রোহ না থাকার পরেও সে কি করেছে? হামজার মনে হলো আর্মিনের উপর জয়ের পতন জায়েজ। সে শুধু বলল, কোথায় যেতে দেব? জয় যে প্রশ্ন করবে আমায়, কি জবাব দেব? কোথায় গেছে তার সর্পিনী? মাথা নাড়ল হামজা। লাশ দেখিয়ে বলতে হবে এমপির ছেলে ঘ্যাচাং করে দিয়েছে। হামজা ক্ষান্তি দিল, গ্লাস সরিয়ে নিয়ে বোতল ধরে নিজে পান করতে লাগলো। ওরে, কে আছিস তোরা? সিস্টারদেরকে পাঠারে। 4 জন সহকারী নার্স ও ডাক্তার এলো। হাতে কিসের সরঞ্জাম বক্স। অন্তু মেঝের ওপর ছেঁচড়ায় কিছুটা পিছিয়ে যায়, অনবরত মাথা নাড়ে। না হামজা সাহেব, এমন কাজ করবেন না। হামজা বলল, কাজ শুরু করুন, অনেক রাত হলো। রুগীকে দেখে ডাক্তারের নারী ও মানবী মনে দোলা দেওয়া স্বাভাবিক। ইতস্তত করে তারা ডাকে, স্যার। হামজা জবাব দেয়, কি আবেগে টান পড়ছে? পিস্তল বের করে হাতে ঘোরালো 2-4 বার। এভাবেই নিয়ে আসা হয়েছে তাদেরকে। একজন গর্ভবতীর অ্যাবর্শন করাতে হবে, তার শরীরের কন্ডিশন খারাপ। আনা হলো এখানে, শুকনো ফুলের মতো বিধ্বস্ত সুন্দরী। চোখের দিকে তাকালে আর অস্ত্র চালানো সম্ভব হয় না। কি করবে তারা? অন্তু উঠে দাঁড়িয়ে কয়েকবার দ্রুত সরে যেতে নেয়। হামজা বলে, ছেলেদেরকে ডাকবো তোমাকে ধরার জন্য? তোমার পর্দার খেলাপি হবে না তো? ওরা ছবেও, দেখবেও। তোমার আপত্তি না থাকলে ডাকবো। অন্তুর শরীর থরথর করে কাঁপতে লাগলো। মাটিতে বসে পড়ল মেয়েটা। হামজার হাঁটুর সামনে গেড়ে বসে হু হু করে কেঁদে উঠল। জীবন তাকে কোথায় এনে ফেলেছে? সে আজ প্রথমবার জীবনকে জিজ্ঞেস করল, আমার অপরাধ কি? বলো, আমার অপরাধ কি? আমি কেন এত অসহায়, একা? এত দুর্গতি কোন পাপের বিনিময় হিসেবে দেওয়া হলো আমায়? অন্তু টের পায় পাশে আব্বু বসে অন্তুর কান্না দেখছে। অন্তু আত্মহারা স্বরে ডাকে, আব্বু কোথায় তুমি? সামনে রেখে কেউ এই প্রশ্ন করে অন্তু? আজ আমায় রক্ষা করতে পারবে আব্বু? না অন্তু, সেই দিন পারিনি যেদিন তোকে এই জীবন দিয়েছি আমি। আজ কেন আশা করছিস বোকার মতো? চট করে অন্তুর বিচক্ষণ মস্তিষ্কে হিসেব খেলে যায়।
আব্বু কি সেদিন চলতি পথে অতটা সময় অন্তিকের সাথে কাটিয়ে এই ঘটনাগুলো শুনেছিল? সেজন্যই কি জেনে বুঝে চুপচাপ অন্তুকে বিয়ে দিয়ে আত্মসমর্পণ করেছে? নয়তো কেন সেদিন কোনো প্রশ্নের জবাব না দিয়ে মানুষটা কেবল অন্তুকে মেনে নিতে বলেছিল? কেন সেদিন বলেছিল অন্তুকে তিনি মেরে ফেললেন? আর তারপর ব্রেন স্ট্রোক। এইসব কতটা চাপে হয়েছিল? অন্তু দেখে আব্বু আর নেই। সে ছটফটিয়ে উঠল। হামজা হলরুমের কেন্দ্রীয় আসনটিতে বসেছে পায়ের উপর পা তুলে। অন্তুর চোখের সামনে জয়ামির ভেসে উঠল। কোথায় সেই লোক? তার সন্তানকে রক্ষা করার দায়িত্ব তার নেই? সে আসবে না? অন্তুর জন্য না, নিজের সন্তানের জন্য আসা দরকার তার। অন্তু এদিক সেদিক তাকায়। কোথাও নেই জয়ামির, কোথাও কেউ নেই অন্তুর। সে এতিম, সে একলা। অন্তুর 4 হাত পা বাঁধা হলো মোটা লাইলনের দড়ি দিয়ে। আজ আকাশে চাঁদ নেই, অমাবস্যার নিশীথ। আমির নিবাসের অভিশপ্ত অবরুদ্ধতা। হামজার নির্দেশে সম্পূর্ণ চেতন অবস্থায় অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভপাত হবে আর্মিনের। যদি অসহনীয় ব্যথা ও রক্তপাতে এখানেই মরে যায় তো গেল, নয়তো মানুষ মারা কঠিন ঘটনা নয়। অন্তুর গর্ভাবস্থা 3 মাসের, সুতরাং তার সেকশন অ্যাসপিরেশন করা হলো। সহকারী 3 জন ও যেই নারী ডাক্তারটি এসেছে উনারা অবধি কেঁপে উঠলেন। একবার তাদের মনে হলো হামজার গুলিতে মরে যাওয়াই ভালো, তবুও এমন নৃশংস ধরনের পাপ ও পাগলামি তারা করতে পারবে না। অন্তুর দেহের নিম্নাংশ যখন আবৃত করা হচ্ছিল, হামজা একসময় চোখ ফিরিয়ে নিল। সে শুদ্ধ পুরুষ নয়, কিন্তু তার মোটেও আগ্রহ নেই এই নারীর শরীর দেয়। কিন্তু তার মোটেও আগ্রহ নেই এই নারীটির শরীরের ওপরে। সে সুন্দরী হলেও কেবল ঘৃণ্য। চাইলে আজ সে অনেক কিছুই করতে পারত, কিন্তু রুচি নেই, অথবা কিসের এক দ্বিধা ও আড়ষ্টতা। ভাইয়ের স্ত্রী যে। প্রকৃতিতে মাঝরাত, চারিদিকে পাথরের প্রাচীর, তার মাঝে দাঁড়ানো আমির নিবাসের অন্তর্পুরীতে অভিশাপ রচিত হলো সেই রাতে। অন্তুর হৃদয় বিদারী চিৎকার ও নারীত্বের হাহাকারে আমির নিবাসের দেয়ালও বুঝি থরথরিয়ে উঠেছিল। অন্তুর জনিদার ফুঁড়ে ধাতব ডাইলেটর প্রবেশ করল গর্ভাশয় অবধি। আমির নিবাসের শেষ ভ্রূণপিণ্ড গর্ভথলি থেকে অপসারিত হল। 15 মিনিটের ব্যবধানে অন্তুর শরীর ও মেঝে রক্তে স্নাত হল। অন্তু লুটিয়ে পড়ল অন্ধকারের কোলে। রক্তপিণ্ডের মতো দেখতে, রক্তে ভেজা একদলা ভ্রূণ পড়ে রইল মেঝের ওপর। জয়ামিরের রক্ত ও বীর্য শরীর থেকে বয়ে যাবার পর অন্তুর শরীরটা হালকা হয়ে এলো। কোথাও একটুও ব্যথা নেই, মায়া নেই, শুধু কলকল ধ্বনি তুলে অন্তুর নারীত্ব রক্তের সাথে বয়ে যাচ্ছে নিম্নদেশ বেয়ে। তাই একটু একটু গড়িয়ে গিয়ে হামজার পায়ের তলায় ঠেকল। হামজার বুকটা মুষড়ে উঠল। জয়ের রক্ত মিশে আছে এতে। রক্ত তুলে হাতে মাখল। লাল টকটকে গরম তরল, একটু গন্ধ। হামজার ভেতরে ঘৃণা উদ্রেক হয়। এটা জয়ের রক্ত নয়, এটা নোংরা নারীটির বদ দেহরস। অন্তুর একটু গা গরম। আমজাদ সাহেব সারা রাত বাড়ি মাথায় করে রাখেন। রাবেয়া বিরক্ত হয়ে বলেন, উফ অন্তিকের বাবা, রাতভর চেঁচাবে না। কানের গোড়ে বসে চেঁচালে শরীর আরো খারাপ লাগে। তুমি ঘরে যাও, আমি দেখছি। কিন্তু আমজাদ সাহেব রাবেয়াকে এইসব কাজে একটুও ভরসা করেন না। অন্তু 1 নম্বরের বোবা, জ্বরে ফিট খেয়ে গেলেও বলবে না, আর রাবেয়া ঘুমিয়ে পড়বেন। সুতরাং তিনি রাবেয়ার ধমক খেয়েও সারা রাত মাথার কাছে বসে আজিফা পাঠ করতেন আর একটু পরপর কপালে হাত রাখতেন। অন্তু বিরক্ত হয়ে বলে, আব্বু আমি কিন্তু সুস্থ এবং ঘুমাচ্ছি, কিন্তু তোমার এই একটু পরপর কপালে হাত রাখায় আমার ঘুম ভাঙছে। যাও তো, রুমে যাও। আজ অন্তু আছে না, অন্তুও নেই। অন্তু ফুরিয়ে গেছে, আর আমজাদ সাহেব নেই। আজ রক্তাক্ত অন্তু দুর্গন্ধে ভরপুর এক ধুলোমাখা মেঝেতে পড়ে রইল। অন্তুর মাতৃত্ব ধুয়ে কলকল করে রক্ত ছুটে যাচ্ছে দেহ ছেড়ে। তার ব্যথায় ছটফট করার মতো আপন কেউ নেই কোথাও। এ সময় অন্তুর মাকে খুব দরকার। রাবেয়া জানে না তার গর্ভের ধন গর্ভ হারিয়ে মৃত্যুর পথে। রক্তপাত থামানো মুশকিল হয়ে যাচ্ছিল। অ্যানাস্থাসিয়া ব্যবহার না করে সম্পূর্ণ অনুভূতি সম্পূর্ণ অবস্থায় অন্তুর গর্ভজাত বস্তু ছিঁড়ে আনা হয়েছে গর্ভাশয় থেকে। সুতরাং জরায়ু পথে ডায়ালেটর ও ভ্যাকুয়াম যখন ব্যবহার করা হয়েছে, অন্তুর শরীর অসহ্য ব্যথায় নিদারুণ কাতরেছে। এ অবস্থায় অস্ত্রচালনায় ক্ষত তৈরি হয়েছে। অন্তুর সাথে যা হলো তা জীবিত কোনো নারীর সাথে হতে নেই। অন্তু এরপর মানসিকভাবে ভারসাম্য হারাতেই পারে। গর্ভধারণ ক্ষমতা আর থাকবে না। ক্যান্সার হলে অবাক হবার কিছু নেই। এছাড়াও যে অস্বাভাবিক পরিবেশে এই সংবেদনশীল কাজটি সম্পন্ন হলো, যে কোনো ধরনের ইনফেকশন না হলে সেটা অবাককর বিষয় হবে। কিন্তু ডাক্তারদের কিছুই করার নেই। গোপনে 2টো ন্যাপকিন অন্তুর নিম্নদেশে পরিয়ে ওইভাবেই ফেলে চলে যেতে হলো। হামজার নির্দেশ, যদি অন্তু না মরে তবে আবার না হয় আসবে তারা। তবে এখন আর তার কোনো তদবির নয়। ডাক্তার ও নার্সগুলো এক প্রকার মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ফিরে গেল। অন্তুর দেহটা নারী ছেঁড়া ভ্রূণের পাশেই পড়ে রইল অবরুদ্ধ হলরুমে। সেখানে অন্তুর পিঠের নিচে একখানা বিছানা নেই, নেই মাথার নিচে বালিশ, নেই পরিচ্ছন্নতা, ওষুধ বা দেখার মানুষ, স্নেহের হাত, খাবার পানি, যত্ন, আলো। নিশুতি রাতে একটি ছিন্ন ভিন্ন
অচেতন নাপাক রক্তে গড়াগড়ি খাওয়া নারী দেহ আমির নিবাসের মেঝেতে ফেলে কতগুলো মানুষ দূরে চলে গেল নিজেদের গন্তব্যে। হয়তো আমজাদ সাহেব এসে বসলেন অন্তু শিয়রে। অন্তু চোখ মেলে দেখল না। হয়তো রাবেয়া সুদূর কুষ্টিয়ার এক কুঠুরিতে মেঝেতে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদে কাঁদছিলেন অঝরে। অন্তুর কানে পৌঁছালো না সেই সুর। অন্তু আরামে শুয়ে রইল। তার শরীর থেকে সদ্য বিচ্ছিন্ন ভ্রূণটাকে চেয়ে দেখল তার অভাগিনী মাকে। একটু ব্যথা পেল ভ্রূণটা, পেল না? 3 মাস বয়স তার। সে সবে জয়ামিরের সৌর্য রক্তপিণ্ড থেকে মায়ের রক্তের ভাগ পেয়ে সেজে উঠতে শুরু করেছিল। সে নিজেই বোধহয় অভিমান করেছে তাকে পরিণত হতে বাধা দেওয়ায়। মায়ের ওপর বাপের ওপরে একটু বেশি। রূপ কায়সারের 3 বছরের ছেলে আছে ও স্ত্রীকে নিয়ে তার একটা পরিবার। এটা একটা ভালো খবর হামজার জন্য। এরকম কিছু সে ভাবতেই চায়নি। সে একজন সমাজসেবক। প্রথমে রূপকে ভালো অঙ্কের পয়সা দিয়ে ব্যাংক ব্যালেন্সে উন্নতি করতে চেয়েছিল সে, কিন্তু রূপ নিজের অবস্থার উন্নতি চায় না। হামজার কিছু করার নেই। কবিরকে কোনোভাবেই এর মাঝে ঘোড়াহাট যাবার সুযোগ দেওয়া যাবে না। সে কবিরকে বলবে অন্য ছেলেদের দিয়ে সব ব্যবস্থা করিয়ে দিয়েছে, সে যেন শুধু জয়ের সাথে থাকে। হামজা ঠিক করেছে আরমিনকে সে মারবে না, তুলে দেবে এমপির হাতে। জয়ের কাছে নিজেকে সাফ রাখার এর চেয়ে ভালো উপায় নেই। সে খুব দুঃখের সাথে জয়কে বলবে, আমি আরমানকে বাঁচাতে পারিনি, সেটাও তোর জন্যই। তুই যদি সেদিন তোর বউকে আমির নিবাসে রেখে না আসতি, এতদিন ও আমার সীমানায় ছিল, ওকে কেউ ছুতে পর্যন্ত পারেনি। আর তোর কি মনে হয়েছিল এমপির লোকেরা খোঁজ পাবে না তোর বউয়ের কোথায় আছে? এতে আরেকটা চমৎকার কাজ হবে। এর মাধ্যমে এমপির কাছে নিজেকে নিয়ে সাময়িক একটা ভরসা তৈরি হবে এবং এটাও বলবে সে ইলেকশন করবে না। সিনিয়র এমপি সাহেবই এই আসনের এমপি হবার একমাত্র যোগ্য ব্যক্তি। এমপি খুশি হয়ে হামজাকে বুকে জড়াবেন। হামজা তারপর এমপিকে খুন করবে, এমনভাবে খুন করবে যেন সাধারণ মানুষ লাশ দেখার সাহস না পায়। টিভি চ্যানেল এবং নিউজ পেপারে লাশের ছবি ঝাপসা করে ছাপাতেও সংকোচ হবে। জয়কে মারতে চাওয়া মানুষটাকে খুব বেশি দিন বাঁচিয়ে রাখা হামজার পক্ষে সম্ভব নয় এবং রূপ কায়সারের ছেলেটাকে কয়েকদিন বড় ঘরে তুলে আনা হবে। বিকেলের দিকে দোলন সাহেব এলেন। সুস্থির দায়সারা গোছের সুখী সুখী মানুষটা আজ একটু অস্থির বোধহয়। পুরো খবর পেয়েছেন তিনি। হামজার বড় ঘরে কিছু ঘটেছে। তিনি ভাবটা এমন করলেন যেন তিনি হামজাকে দেখতে এসেছেন। এক ঝুড়ি ফল ও মিষ্টি এনেছেন। হামজা বৈঠক কক্ষের সোফায় বসা, চোখে সাদা চশমা, হাতে মোটা একখানা দর্শন ও রাজনীতির বই। যেমন শরীর ও চেহারাখানায় সূর্যে ভরপুর, তেমন তার শোভন ভঙ্গিমা, গভীর মনোযোগ বয়ে। কেমন আছো তুমি? শরীরের কি হাল হয়েছে? হামজা বই বন্ধ করে হাসল। আপনি ভালো আছেন? কি খবর? তুলি, নাস্তা পানি নিয়ে আয়। ওসব লাগবে না, তোমাকে দেখতে এলাম। কি করেছো শরীরের? ওইদিকের কি হাল? এদিকের হাল বলো। জয়ের এসব কি করে হলো? জানি না স্যার, শত্রুরা পাখা পিঠে লাগিয়েছে। পাখা কাটাকাটিতে দিন ব্যস্ত যাচ্ছে, তার উপর দুজনেরই দেহ জখম। দোলন সাহেব কথা বের করার জন্য নিজের ওকালতির মার খাটালেন। সব শত্রু তো বন্দি তোমার খাঁচায়, আবার নতুন জুটিয়েছ? হামজা হাসল। পাখিগুলো উড়িয়ে দিয়ে খাঁচা খালি করে ফেলেছি, এগুলো বাইরের। দোলন সাহেব এক ধাক্কা খেলেন। আন্দাজ সত্যি তার অস্থিরতা এবার বাইরে বেরিয়ে আসার পর্যায়ে। তবুও তিনি হাসলেন। কাউকে বাঁচিয়ে রাখনি মানে সওয়াল জবাবের জন্য আর আমাকেও লাগবে না? সেই জনকেও উড়িয়ে দিয়েছ? হামজা সম্মতসূচক হাসল। দোলন সাহেব ঘেমে উঠলেন। মোরসেলিনের মুখটা সামনে এসে বড্ড জ্বালাতন করছে। হাতের আঙুলের ডগা শিরশির করতে লাগলো ওনার। উনি হাসপাতালে জয়কে দেখতে গিয়ে অন্তুকে ওখানে পাননি। জোর করে হাসলেন। কই সব? বাড়ি এত শ্মশান? ও আচ্ছা, জয়ের কাছে কে রয়েছে? ওর বউ নাকি? হামজা বলল, না। ব্যাস এইটুকুই। আর কিছু না বলে হামজা তুলিকে তাড়া দিল নাস্তা আনতে। দোলন সাহেব টের পেলেন হামজা ব্যাপারটা গিলে খাচ্ছে। ওনার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। বড় অবাক হলেন। মোরসেলিনের নীতি ও আদর্শে তিনি কি একমত? না নাকি হ্যাঁ তার জানা নেই। অন্তুকে তিনি স্বল্প পরিচিতা এক মেয়ে বয়সী মেয়ে হিসেবে জানেন মাত্র। তাহলে এই দুটো সত্তার জন্য ওনার মতো দায়সারা মানুষের ভেতরেও এ ধরনের উদ্বেগের কারণ কি? তুলি চা দেবার সময় কেমন করে একবার দোলন সাহেবের দিকে তাকালো। তিনি হামজার সামনে বসে চা পান করতে করতে পণ করলেন। হামজার বিরুদ্ধে কেসটা তিনি নিজেই লড়বেন। রূপ কায়সারের ওনাকে প্রয়োজন এখন। তিনি যাবেন রৌফের কাছে। রিমি গোসল খাওয়া ছেড়ে দিয়েছে, বিছানার সাথে মিশে শুয়েছিল। রাত তখন 12টা প্রায়। কয়েক ব্যাগ মদ পান করে রুমে যায় হামজা। ওষুধ খাওয়া হয়নি রাতের। হামজা ডাকলো, রিমি ওঠো, গোসল করনি, খাওনি, আমাকে শাস্তি দিচ্ছ দাও। আমি না হয় পাপ করেছি, তুমি করনি, তাহলে নিজের উপর এত অবহেলা কেন? ওঠো, বলো আর কি শাস্তি বাকি আছে আমাকে দেবার? রিমি নড়ল না। তুমি কি চাও আমি জবরদস্তি করি? মেজাজ ভালো থাকে না আজকাল। আর কত ধৈর্যের পরীক্ষা নেবে, যেখানে এখন তোমাকে আমার অনিবার্য প্রয়োজন? রিমিকে ধরে পাশ ফিরিয়ে মুখটা দেখল হামজা।
চেনা যাচ্ছে না। সেখানে আজ অভিমান নেই, পাথরের মতো নিষ্প্রাণ আবেগহীন, উস্কো খুস্কো চুল, ঠোঁট দুটো শুকনো। রিমির চোখের এই অভিমানহীনতা হামজাকে দিশেহারা করে তুলতে চাইল। তার কি একাধারে সবার কাছে ঘৃণিত হবার সময় চলে এসেছে? হামজার ভেতরটা দমে এলো। সে তো খুব বেশি কিছু চাইছে না। সে শুধু তার আগের পরিবার, ক্ষমতা আর তার পিছুটানহীন জয়কে চাইছে। এসব তো তারই। নিজের জিনিস হারিয়ে যাবার পথে থাকলে সেসব রক্ষার চেষ্টা করাটা কি অপরাধ? এরা বুঝছে না কেন? রিমিকে বসিয়ে মুখটা আজলাই ধরল। আমার দিকে তাকাও। কি করেছি আমি? যখন ঘেন্নাই করবে তখন ভালোবেসেছিলে কেন? তখন আর এখনকার আমি তো একই। তাহলে তোমার অনুভূতি দুই রকম কেন হবে রিমি? রিমির চোখ বেয়ে পানি পড়ল। মনে হলো কোনো পাথরের মাথায় পানি ঢালা হয়েছে। সেই নিথর পাথরের গা বেয়ে পানি চুইয়ে নিচে নেমে যাচ্ছে। তাতে পাথরের কোনো কিছু যায় আসে না। অনেকক্ষণ পর রিমি শুধু জিজ্ঞেস করল, কি করেছেন আপনি আরমিনের সাথে? কি করেছি? আমি কি করতে পারি? কি বোঝাতে চাইছ? কোনো কিছুই অসম্ভব নয়। তাই আন্দাজ সব ধরনের নোংরামি রেখেছি, যাতে জানার পর অবাক হতে না হয়। হামজা অবাক হয়ে তাকিয়ে রইল রিমির দিকে। আমি কি করেছি শুধু সেটাই দেখবে? ওমার সাথে কি করেছে তাতে যায় আসে না তোমার? আমাকে ফাঁসির দড়ির সামনে দাঁড় করিয়েছে, তুমি সেটাতে সম্মত, খুশি? আমি সব ছেড়ে ছুড়ে কয়েদি হিসেবে পৌঁছে যাই আইনের দণ্ডের সামনে, সেটাই চাও তুমি? আমি আজ কিছুই চাই না, তবুও কিছু একটা চাই আপনার কাছে, যা শুধু আপনিই দিতে পারেন। হামজার চোখ লাল হয়ে উঠল। রিমির শরীর ধরে থাকা হাতটা দানবের মতো কঠিন হলো। মুখে উচ্চারণ করো না, সহ্য করতে পারবো না। উল্টোপাল্টা কিছু করে বসবো, আরো ব্যথা পাবে। রিমি তাতে আরো দ্বিগুণ উৎসাহ পেল। আমাকে তালাক দিন, আপনার উল্টোপাল্টা কিছু করার হিসেবেও আমি আমার মুক্তি চাই। হামজার যেন অবাক হওয়ার কাল চলছে। রিমির স্বর বলে মনে হলো না এটা। চোখ বুজে ভারী নিঃশ্বাস ফেলে নিজেকে সামলে হামজা রিমির শাড়ি খুলল। শাড়ি খোলার সময় নগ্ন পেটে বেশ কয়েকটা চুমু খেল। কোমরটা জড়িয়ে ধরে রিমির হাঁটুর কাছে বসল। সত্যি বলবে, তুমি চাও আমি আইনের কাছে নিজেকে সমর্পণ করি? রিমি বলল, এটা ঠিক করার আমি কে? আমার সাথে আর কি এমন করেছেন আপনি? অন্যায় যাদের সাথে হয়েছে তারা ঠিক করবে আপনার কি হবে। হামজা সহ্য করতে পারল না। ডান হাত এগিয়ে ল্যাম্পটা তুলে দাঁত আটকে আছাড় মারল। এত শক্তি প্রয়োগের ফলে ক্ষতগুলো জেগে উঠল যেন। জোরে জোরে শ্বাস ফেলল হামজা। রিমি নির্লিপ্ত বসে রইল, নিরুদ্দেশ দৃষ্টি মেলে। তোমাকে কিভাবে বোঝালে বুঝবে আমার তোমাকে প্রয়োজন? হ্যাঁ, মানসিক, শারীরিক এবং সার্বঙ্গীন সঙ্গী হিসেবে তোমাকে প্রয়োজন আমার। এই কঠিন সময়টাই এমন করছো কেন আমার সঙ্গে? রিমি বলল, প্রয়োজন ব্যাপারটা কঠিন কিছু নয় মেয়র সাহেব, বিকল্প দিয়ে দিব্যি মিটিয়ে নেওয়া যায়। হামজা বিরক্তিতে ছায়া উচ্চারণ করল। আমার রিমি, এমন সব কথা কে শিখিয়েছে তোমাকে? তোমার মনে হয় না এবার বাড়াবাড়ি করছো? কেন আগে করতে পারিনি এই বাড়াবাড়ি? কতক্ষণ তার মুখ নির্লিপ্ত থাকে, কিন্তু চোখের ওপর রিমির নিয়ন্ত্রণ নেই। ঝুপঝুপ করে আষাঢ়ে বৃষ্টির মতো ঝরে পড়ল নোনা জল। গলা ধরে এলো, দাঁত কিড়মির করল হামজা। এই, তোমরা মেরে ফেলবে আমায়? হ্যাঁ, সবাই মিলে পরিকল্পনা করে পেছনে লেগেছ। সব হারানোর পথে আমি। এতদিনে তিলে তিলে কামানো এক একটা খুঁটি আমার নড়বড়ে হয়ে উঠেছে। রিমির হাতটা টেনে নিজের বুকের ওপর রাখে হামজা। দেখো তো, টের পাও এখানকার অশান্তি? রিমি তাচ্ছিল্য করে বলে, বারে, আপনার ভেতরে হৃৎপিণ্ডও আছে নাকি? ওটার কাজ তো রক্ত পাম্প করা, তার মানে আপনার শরীরে রক্তও আছে। রংটা কি মানুষের মতোই লাল? হামজা হাসল। পশুর রক্তও লাল হয় রিমি, এ কথা আর এরকম কথা শিখলে কবে? কে শিখিয়েছে? রিমি বলল, আপনার আন্দাজ সঠিক। হামজা মাথা নাড়ে। এত ক্ষতি করলো সে আমার। রিমির বুক জ্বলে উঠল অজানা এক ঘেন্নায়। আচ্ছা, এই লোক আরমিনকে ভয় পায়। সেই আরমিনকে কি নোংরাভাবে ছুঁয়ে এসেছে? রিমির পেট গুলিয়ে এলো গলা অবধি। হতেই পারে, অসম্ভব না। যন্ত্রের মতো সে হাত বাড়িয়ে হামজার হাতটা নিজের খোলা পেট থেকে সরিয়ে দিতে চায় ঠেলে, যেন ছুটে এসে একদলা ময়লা শরীরে লেগেছে। হামজা শক্ত করে হাতগুলো রিমির শরীরে গেঁথে দিতে পারলে হতো। রিমি আবদার করে, আপনি তালাক দিন আমায়। না না, আমি ছেড়ে যাব না কোথাও, রক্ষিতা হয়ে থাকবো আপনার। ওটার ভার কম। রক্ষিতার আবার ধর্মজ্ঞান কি? মালিক যেমনই হোক, দায় তার নয়। কিন্তু আপনার মতো পুরুষের স্ত্রী পরিচয়টা খুব জঘন্য আর ভারী। হামজা কিভাবে সহ্য করলো কে জানে। শুধু বলল, তোমার এইসব কথা আরমিনের জন্য বিপজ্জনক হবে রিমি। সত্যি বলছি, আমি তোমায় কিচ্ছু বলবো না। এর প্রতিটা জবাব আরমিন দেবে। তাই চাও? রিমির শরীর শিউরে উঠল। এক লহমায় কঠিন নির্বিকার মুখে নিদারুণ অসহায়ত্ব ও করুণা দেখা দিল। হামজা খুশি হলো। সে বেঁচে আছে?
হামজা মোটা একখানা সিগারেট ধরায়, পাজা পাজা ধোয়া তার। রিমির খোলা দেহ স্নান করে উঠল তাতে। হামজা সিগারেট ঠোঁটে চেপে রিমির ব্লাউজ খোলে। রিমি চোখ বুঝে যেন মৃত্যুর অপেক্ষা করে, কিন্তু যখন অন্তর্বাস খুলতে যাবে রিমি হামজার বাহুর দগদগে ঘাতে নখের আঁচড় মেরে আর্তনাদ করে ওঠে। ছোবেন না, মরে যাব আমি, আমার ঘেন্না লাগছে, প্লিজ মেরে ফেলুন, এত লাঞ্ছিত হয়ে বেঁচে থাকতে নেই নারীর। হামজা সিগারেটের মোটা জ্বলন্ত প্রান্তটি রিমির বুকের বিভাজনের মাঝে চেপে ধরে কানের কাছে ফিসফিস করে বলল, এই কথাটাও আরমিন বলেছে? আর একটা প্রাপ্তি বাড়ালে তুমি ওর। রিমি কেঁদে উঠল চাপা শব্দে। তখনও জায়গাটি পুড়ে চিড়চিড় করছে। রিমির কান্নার আওয়াজ থামল। হামজা ঠোঁট চেপে ধরল। কামড় মূলত, খুব ঝাড়া বললে সঠিক হয়। সাথে সিগারেটটা কোথাও ছুঁড়ে ফেলল। এরপর ঠোঁট ছেড়ে বুকের পোড়া ক্ষততে গাঢ় চুমু খেয়ে বলল, আমার বিরোধিতা করলে তোমার ভেতরটাও এইভাবেই পোড়াবো। তুমি জানো রিমি, পেট্রোলিয়ামকে কাছ থেকে পোড়াতে নেই, পোড়ানোর ইচ্ছে থাকলে দূর থেকে আগুনে ছুটতে হয়। এত কাছে এসে আমায় পোড়াবে? তুমি পড়বে না তা হতে নেই, আমার ধর্মই তো পোড়া। কিন্তু তোমার অদৃষ্ট, এখন আমায় খুশি করো। অন্তুর সম্পূর্ণ চেতনা ফিরল 2 দিন পর। তখন তরতর করে রক্ত ছুটছে শরীর থেকে, নাকে এসে ঠেকে বিশ্রী দুর্গন্ধ। 2 জন নার্সকে পেল অন্তু চোখ খুলে। শরীরে অসহনীয় ব্যথা, তার অচেতন থাকা জরুরি, কিন্তু শরীর জেগে উঠেছে, কারণ অন্তুদেরকে ব্যথাহীন থাকতে নেই। অন্তুর কিছুটা সময় লাগলো মনে পড়তে তার কি হয়েছে। তারপর মনে হলো নার্স কেন এসেছে আবার, তার বাচ্চা তো পড়ে গেছে, এদের আর কাজ কি? আরও কিছু আছে নাকি অন্তুর কাছ থেকে ছিনিয়ে নেবার মতো? না, অসম্ভব, আর কিচ্ছু নেই এই জগতে তার হারানোর মতো। শেষ সম্পত্তিটুকু অন্তু বিসর্জন দেবার মাধ্যমে সে হলো সর্বোচ্চ শক্তিশালী ও দুর্বলহীন মানুষ। নার্সটা কাছে আসতেই একটা ভাঙা ফুলদানি ছুঁড়ে মারল অন্তু। আমার কাছে আসবেন না, আপনাদের ভালোর জন্য বলছি, চলে যান, চলে যান। কি চাই আমার কাছে? প্রাণ নেবেন? না, এখন মরবো না আমি। জয়ামিনীর সাথে দেখা করা দরকার আমার। সে কোথায়? আসেনি? সে কি বেঁচে আছে? মরলে তার নিস্তার নেই। হাসরে একদম চেপে ধরবো। কি পেয়েছে আমাকে? যা ইচ্ছা তাই না? অন্তুর মনে পড়ল সে এখন আমির নিবাসে। এখানেই তার সাথে একটা চমৎকার ব্যাপার ঘটে গেছে, কিন্তু ভেতরের একটা ব্যথা সহ্য করা যাচ্ছে না। নার্সদেরকে আগেই বিদায় করা যাবে না। একটা উপকার নার্সরা তার করতেই পারে। ঘুমের ওষুধ আছে? আছে, থাকলে দিন, তাহলে চিকিৎসা করতে দেব। সত্যি দেব, এনেছেন সাথে? আমি ঘুমাবো, ততক্ষণে যেন জয়ামির চলে আসে, কেমন? অন্তুর পরিকল্পনা হলো ভুলিয়ে ভালিয়ে ওষুধ নিয়ে তারপর কাছে আসলে আক্রমণ করে তাড়িয়ে দেওয়া। তার তো চিকিৎসার দরকারই নেই। সে কিছুক্ষণ উন্মাদের মতো দলা পাকানো ভ্রূণের দিকে তাকিয়ে থাকলো। জোরে হাসল কয়েকবার। তার খুবই আনন্দ লাগছে। অবশেষে সে পুরোপুরি নিঃস্ব হতে পেরেছে। এটাই তো উচিত। যার কাছে প্রায় কিছুই নেই তার সামান্য কিছু থাকা উচিত না। থাকবে না মানে কিছুই থাকবে না, কিন্তু সে তারপরেই যে স্বরে কেঁদে ফেলল চেহারা ভেঙে, তা সহ্য করা দায়। সেই কান্নার সুর ও মুখের কাকুতি অপার্থিব লাগে কেমন। জনন্দার মারাত্মক ক্ষতিগ্রস্ত, হাত কাঁপে, চোখ ঝাপসা হয় দেখলে। কি বিভৎস! নার্সদের নারী মন অস্থির হয়। জোরপূর্বক ধরে ড্রেসিং করানো হলো। গলগল করে রক্ত আসছে। এই মুহূর্তে ভালো চিকিৎসার দরকার। কিভাবে বেঁচে থাকবে এই মেয়ে? আছেই বা কি করে? কি সহ্য করে এমন নির্লিপ্ত উন্মাদের মতো আচরণ করছে মেয়েটা? এত সুন্দর দেখতে, তার কণ্ঠস্বর কি মধুর লাগে শুনতে। তার সঙ্গে এইসব কি ঘটছে? নার্স দুজন একটা রিস্কি কাজ করেছে। অন্তুর জন্য স্বাস্থ্য উপযোগী খাবার তৈরি করে এনেছে, কিছু প্রয়োজনীয় ওষুধ নিজেরা কিনে এনেছে। হামজা তাদেরকে পাঠিয়েছে কেবল বাঁচিয়ে রাখার জন্য। অন্তুকে ধরে জোর করে সামান্য খাবার খাওয়ানোর পর গলগল করে বমি করে ফেলেছে। বমির সাথে পিত্তি উঠে এলো, আঠালো মিউকাস এলো। বমির চাপে নিম্নদেশে টান পড়ায় কেমন অমানসিক আর্তনাদ করে উঠল অন্তু। শোনা যায় না সেসব। বুকের মাঝখানটায় আঙুল চেপে ধরে পাগলের মতো নিঃশ্বাস ফেলে। কয়েকটা ঘুষিও মারল বুকের ওপর। বোধহয় হুমকি দিল, আর ব্যথা পাবি না, খবরদার। আমার সহ্য ক্ষমতার অনেক উপর দিয়ে যাচ্ছে তোর তাণ্ডব। আবারও ধরে কিছুটা গরম দুধ ও স্যুপ খাইয়ে ওষুধ খাওয়ানো হলো। অন্তু হামাগুড়ির মতো এগিয়ে তার বাচ্চার সামনে বসে। থুতনি ভেঙে হু হু করে কেঁদে ওঠে। এত অবহেলিত, কেমন ধুলোই জোড়ানো মেঝেতে পড়ে আছে, যে মেঝে তার অধিকার। অন্তু চাতকের মতো হাত বাড়ায়, অথচ সাহস হয় না ছোঁয়ার। থর থর করে কাঁপছে হাত। সে পেছায় কয়েক কদম। সে শুনতে পায় তাকে ডাকছে, মাম্মা, মা, আম্মা। অন্তুর বুকের ওঠানামা অনিয়ন্ত্রিত হারে বাড়ে। নার্স দুটো ভয় পেয়ে দ্রুত প্রেশার মাপে অন্তর। দমদম করে বাড়ছে তা। হৃদস্পন্দন অস্বাভাবিক। তাকে সরিয়ে আনার চেষ্টা করা হলো। ভ্রূণে হাত দিতে গেলে ক্ষুব্ধ বাঘিনীর মতো আক্রমণ করে উঠল অন্তু। খবরদার, ছুলে জান নিয়ে নেব। ওর বাপ এখনো দেখেনি ওকে, ছয়নি ওকে।
খবরদার না, আমাকে ডাকছে ও, ওর কাছে যাওয়া আমার দরকার। আমাকে আমাকে কবে মারা হবে? খানিক পর অন্তু নিস্তেজ মতো কাত হয়ে শুয়ে পড়ল। এক দৃষ্টে তাকিয়ে রইল রক্তপিণ্ডের দিকে। চোখের পানি মেঝের ধুলাতে মিশে কাদা হয়ে উঠল। অন্তু নির্বিকার, চোখের দৃষ্টি নেই, কোথাও হারিয়ে যাচ্ছে। অন্তু দেখতেই থাকে তার নাড়ি ছেঁড়া ধনকে, লাল টকটকে থকথকে এক দলা। গুলি খাওয়ার 5 দিন পর 6 দিনের রাতে মনে হলো তার পিঠে বোধহয় অর্ধেক ক্ষয় হয়ে গেছে। কারণ বিগত কয়েক বছর যাবৎ সে শুয়ে আছে এই বেডে। এখন তার ওঠা দরকার। সে উঠতে গেলে নার্স তাড়া দিল। না না, উঠবেন না, শুয়ে থাকতে হবে আপনাকে, প্লিজ উঠবেন না। জয় বলে ওঠে, সরশালি দূরে যা, হাওয়া আসতে দে। কবেররা তোলা মারে, সুস্থ সবল মানুষেরে পঙ্গু বানাইতে সমিতি খুলে রাখছে এখানে, তোল। কবির ওকে তুলে হেলানা দিয়ে বসালো। সিগারেট দে। ছেলেদের খুশি কে দেখে, বাইরে পুলিশ বসা সেটা বড় কথা নয়। ওরা থেকে থেকে জয় বাংলা স্লোগান দিচ্ছে। পাশের ওয়ার্ড ও কক্ষের রোগীর লোকজন ভয়ে ভয়ে এসে নিশ্চিত হয়ে যাচ্ছে তারা রাস্তা ভুল করে হাসপাতাল ভেবে কোনো রাজনৈতিক সম্মেলনের অফিসে ঢুকে পড়েছে কিনা। জয়ের সিগারেট জ্বালিয়ে দেওয়া হলো। এক হাত আর্মস নিয়ে ঝুলছে। সে বসে উড়ুতে যেই গুলি লেগেছে সেই পা দুলাচ্ছে আর সিগারেট টানছে। এটা মূলত একটা এক্সপেরিমেন্ট। প্রথমত পা দুলানোর ফলে পায়ের ব্যথা সয়ে যাবে, দ্বিতীয়ত বোঝা যাবে কতটা ব্যথা এখনো রয়েছে, চলাফেরা কতটুকু করা যাবে। 6 দিনে মানুষ কথা বলতে পারে না ঠিক মতো। 4 দিন আগেও লোকটা রক্তশূন্যতায় কমায় যাবার পথে। নার্স রাগে গজগজ করতে করতে ডাক্তার ডাকতে গেল। কবির জয়কে ভুলেও খুশির সংবাদটা দিল না। এই মুহূর্তে পাগলা ঘোড়ার মতো ছুটবে। সে নিজেও যায় না। সে যথেষ্ট পরিমাণ খাবার ও আলোর ব্যবস্থা করে দিয়ে এসেছে। সে শুধু সংকটপূর্ণ পরিস্থিতিটা বলল জয়কে। জয় সুস্থ হলে সে একবারে নিয়ে যাবে ওখানে জয়কে। জয় দুজন পুলিশকে ডেকে নিয়ে দাঁত বের করে হেসে সালাম দিল। ব্যথায় শরীর ভেঙে আসার জ এসব তার জন্য নতুন না। বাড়িতে থাকলে এতক্ষণ কয়েকটা ফরমিন বা হিরোইন গিলে এক চট ঘুম দিলেই ব্যথা গায়েব। সিনিয়র নার্সকে ডেকে নিয়ে বলল, 2-4টা মাল মশলা দেন। এইসব ব্যথা ট্যাথা 1 যুগ ধরে শুয়ে থেকেও মোকাবেলা করার অভ্যেস নেই আমার। আসলে আমি ক্রিমিনাল তো, দ্রুত সুস্থ হয়ে আইনের হাতে নিজেকে সুপর্দ করতে হবে। ঠিক না দুলা ভাই? এক্সট্রিমলি সরি স্যার। নার্স বলল, ওইগুলো নিষিদ্ধ, অবৈধ। এই অবস্থায় আপনাকে আমরা ওগুলো সেবন করতে দিতে পারি না। আপনার চিকিৎসা চলছে, খুব শীঘ্রই রিকভার করবেন, ওসবের প্রয়োজন পড়বে না। কি কয় শালির মেয়ে! নীতিকথা আমার শরীরের চারপাশে 2 কিলোমিটার পর্যন্ত জায়গার মধ্যে আসে না, কারণ নীতিকথা হলো জীবাণু, আর আমি ডেটল সাবান দিয়ে গোসল করি। কবির, সিস্টারকে একটু সাঁতার শিখে আনতো। পুলিশ দুজনকে পাশে বসিয়ে হেসে বলল, আপনারা কি দিনাজপুরের স্থানীয়? আগে দেখিনি তো, নতুন বদলি হয়েছেন নাকি? হ্যাঁ, মাসখানিকের মতো। শালা সরকারি চাকরি খুব খারাপ, কিন্তু আপনারা ভাগ্যবান পুরুষ, নিজের জেলায় বদলি হওয়া কম কথা না। আমাদের এরিয়াতেই নাকি? সে হাসতে হাসতে চা নাস্তা করিয়ে পুলিশদের জন্মমৃত্যুর তথ্য এক করে ফেলল। কবির কাগজে মুড়ে বেশ কিছুটা হিরোইনের গুঁড়ো ও কয়েকটা মার্ফিন ক্যাপসুল নিয়ে এসেছিল। তাপ দেবার ব্যবস্থা নেই, সুতরাং ধোঁয়া হিসেবে ব্যবহার করা গেল না। এছাড়া এখন নেশা করার নয়, ব্যথা কমানো জরুরি। পানিতে মিশিয়ে ইনজেক্ট করলো, কিছুটা নাকে টেনে নিল। এরপর মার্ফিন ক্যাপসুল জিহ্বার নিচে নিয়ে শুয়ে রইল। এবার নিশ্চিন্ত লাগছে। সাধারণ ওষুধে তার পোষায় না। মাঝে 4টা দিন হামজার শরীর আচমকায় যেন একেবারে শিথিল হয়ে উঠেছিল। 2টো ডাক্তার তার পেছনে 4টা দিন খুব খেটেছে। এর ফলে তার যে সমস্যা হলো, সে জয়কে দেখতে যেতে পারেনি, আর আর্মিনের কোনো ব্যবস্থা করা যায়নি। এর মাঝে থানা থেকে বেশ কয়েকবার লোকজন এসেছে তার সঙ্গে দেখা করার জন্য। এখনো যেটুকু ক্ষমতা বাকি আছে তা দিয়ে ভাগানো হয়েছে। এর মাঝে সে একটা সিদ্ধান্ত পাল্টেছে। সে আর্মিনকে দেবে না এমপির কাছে। আর্মিনের করা ক্ষতির পরিমাণ অনেক, সুতরাং শাস্তি পুরো হয়নি। এত দ্রুত ওইরকম পর্যায়ের ভয়াবহ মহিলাকে ছেড়ে দিলে হামজার ইমেজ নষ্ট হবে। সে আর্মিনকে বহুদিন ধরে নিজের কাছে বন্দিনী করে রাখবে, রোজ খুন করবে একটু একটু করে। এই দুনিয়া সেই খবর জানবে না। জয়কে হাসপাতালে থাকতে হবে এখনো বেশ কিছুদিন, ততদিনে সে সব ব্যবস্থা করবে। পরদিন সে প্রথমত এমপিকে কল করলো, মামা আসছি আমি, কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, তার উপর জয়ের এই অবস্থা, আবার যত কিছু ঘটলো, একটা আলোচনা দরকার। জয়ের বউ যা করেছে তা আমি মেনেই নিতে পারছি না। আপনি ভালো মানুষ জন্য ধৈর্য ধরছেন, সেই মেয়ে লোকের সাথে কি করা হবে তারই আলোচনা করব আজ। এমপি যে কি খুশি হলেন, নিজের প্রাইভেট সময়েই ডেকে নিলেন হামজাকে। সে গেল রাত 1টায়। এমপি তখন নিজের বিনোদন ফ্ল্যাটে বিনোদনে রাত কাটাতে যান। নতুন নতুন 2টো মেয়ে থাকে সেবা দেওয়ার জন্য, আর মদের যথেষ্ট পরিমাণ বোতল আছে। স্বর্গীয় অনুভূতি। হামজা মেয়ে দুটোকে বলল, তোমরা একটু রুমে যাও। ওরা এমপিকে ড্রয়িং রুমে রেখেই রুমে গেল। হামজা গিয়ে বাইরে থেকে রুমের দরজাটা আটকে দিয়ে এলো। বিষয়টা বোঝার খুব একটা সময় পেল না এমপি।
হামজা সময় নষ্ট করল না, সেটা ঝুঁকিপূর্ণ। একজন এমপির ব্যাপার স্যাপার, সে এমপিকে অ্যাসিড পান করালো, সালফিউরিক অ্যাসিড। এমপি সাহেবের ঠোঁটে কিছুটা ঢেলে পড়ার সাথে সাথে ঠোঁট দুটো ফুরিয়ে গেল, মাংসের দলা হয়ে পরে আবার সেগুলো ক্ষয় হয়ে গেল। ঠোঁট ও মুখে মাংস নেই, হাড় বেরিয়ে গেল। তখনও এমপি হামজার পা দুটো জড়িয়ে ধরে আছেন। মুখ নেই জন্য আর্তনাদ করে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ নেই। হামজা তাকে বলল, মামা, আমি আপনার মুখটা ঝলসালাম একটাই কারণে, ওই মুখ দিয়ে আপনি জয়কে গুলি করার অর্ডার দিয়েছেন। একবার তো ভাবতেন জয়ের পেছনে হামজা দাঁড়িয়ে আছে। জয় তো একা না মামা, ওর গায়ের রক্ত ঝরানো মানে আমার বুকে লাথি মারা। তাই আমি আপনার পা দুটো কেটে নেব। হামজা কেটে নিল, অবশ্য আটকে রইল হাড়ের সাথে। তাতে সে অ্যাসিড ঢালল, ধোঁয়া উঠে গলে এড়িয়ে গেল শরীরের অঙ্গ। শেষে একটা ছোরা শুধু কণ্ঠনালীর মাঝ বরাবর গেঁথে দিল। অর্ধেকটার মতো অ্যাসিড তখনও বাকি, এইটুকু ফিরিয়ে নিয়ে যাবার মানেই নেই। এমপির পুরো শরীরে ফুল ছিটানোর মতো করে ছিটিয়ে ঢেলে দিল সেটুকু। ব্যাস, একটা সুন্দর এমপি কাবাব তৈরি হয়ে গেল। মাংস ঝলসানো বৃষ্টি গন্ধে রুমটা ভরে উঠল। কিন্তু হামজা কোনো কিছু হাতে ধরে রাখতে চাইলে তাকে এখন একটু অতিরিক্ত জোর প্রয়োগ করতে হয়। স্বাভাবিক শক্তিতে হাত শিথিল হয়ে বস্তু থাকে না। অ্যাসিডের রেজিস্ট্যান্ট গ্লাসটি পড়ে চুরমার হয়ে গেল। তা তোলা হামজার পক্ষে সম্ভব নয়। তার হাত কাঁপে, স্নায়ু নিয়ন্ত্রণহীন প্রায়। মেয়ে দুটোকে সে সঙ্গে নিয়ে এলো, বলল তার কাছে থাকলে প্রতি রাতের জন্য লাখ টাকা পেতে পারে তারা, কারণ সে নারীকে খুবই সম্মান করে। কম দামে সে কিনবে না তাদের। তবে এটা মিথ্যা কথা। হামজা ওদেরকে বড় ঘরের চুল্লির জ্বালানি হিসেবে ব্যবহার করবে। কোনো রকমের ঝুঁকি রাখা যাবে না। একমাত্র সাক্ষী ওরা, বাকি প্রমাণ সে নষ্ট করে এসেছে যথাসাধ্য। এই ঘটনার পরদিন যখন গোটা অঞ্চল তোলপাড় এমপির মৃত্যুতে, হামজা তখন এমপির বাড়ির সোফায় মুখটা শুকনো করে বসে বিলাপ করছে। রাত 10টা বাজে। লাশ দেখার মতো অবস্থা নেই। জয় খবর শুনে হাসল সামান্য। বড় সাহেব ভয়াবহ কাজটা করে ফেলেছেন। ব্যাপার না, সে এখান থেকে সটকে পড়ে একবার সামনে গিয়ে দাঁড়াবে। অনেকগুলো দিন হামজার ডাক শোনা হয়নি। সে পুলিশ দুটোকে ডেকে বলল, আপনারা এখন মোট কয়জন আছেন? 6 জন। আশেপাশে কিছু মোতায়েন আছে অবশ্য। কেন জিজ্ঞেস করছ? বসুন, আরামে আলাপ করি। সে তাদেরকে বলল, আপনাদের কাছ থেকে গত পরশু আমি আপনাদের ঠিকানা ও পরিচয় জানলাম না? তারপর আমার ছেলেরা খোঁজ করে আপনাদের বাড়িতে পৌঁছে গেছে। কি বিচ্ছু ভাবুন। আসলে ওরা গেছে আপনাদের বাড়ির অবস্থা দেখতে। যদি ধরুন কোনো কমতি বা অভাব থাকে, সেটা আপনারা চাইলে পূরণ করে দেওয়া হবে। মামা দিয়ে? ও, মামা মানে হলো টাকা। আমার ভাষা এটা। পুলিশেরা অবাক হয়, টাকা মানে মামা? কিন্তু তারা জানে না জয়ের এরকম আরও কিছু নিজস্ব ভাষা আছে। থানা হলো শ্বশুরবাড়ি, কর্মকর্তারা তার শালা সম্বন্ধী, কেউ দুলাভাইও। তার ভাষায় স্যান্ডেল হলো চশমা, মেয়েদের কামিজ হলো পাঞ্জাবি, এরকম বহুত কিছু। সে বলল, আর যদি ধরেন এটাতে রাজি না হন, তাহলে আপনাদের বাড়ির জনসংখ্যা কমানোর ফলে বাংলাদেশের পরবর্তী আদমশুমারিতে একটা অবদান রাখা হবে। আর যদি না চান বাংলাদেশের এই উপকার করতে, তাহলে আমি আজ রাতে কালটি খাবো এখান থেকে। আপনারা পেছনে থাকবেন, চাইলে বাকিদের সাথে আলাপ করে নিতে পারেন। শরীর তার অনুভূতিহীন প্রায়, খোঁচা মারলেও ব্যথা লাগছে না। চোখের পাতা তখনও কিছু ভারী। শরীরে 2 দিন ভালো পরিমাণে ড্রাগ গেছে। রাত 1টা বাজলো। উঠে লুঙ্গি পাল্টে নিল। গলার চেন, হাতের রিসলেট, বালা ঘড়ি, ব্ল্যাক টাংস্টোনের কালো আংটিখানা সব খুলে নেওয়া হয়েছিল। সেসব পরল। তার নাকি পায়ে প্রচণ্ড ব্যথা উঠল। টাকা খাওয়া 2 নার্স ও ওয়ার্ড বয় এসে তাড়াহুড়ো লাগিয়ে দিল, এখনই একবার ব্যান্ডেজ খুলে দেখতে হবে, এক্স রে করাতে হবে। হাসপাতালের সরকারি এক্স রে নিম্নমানের, বাইরের ডায়াগনস্টিক সেন্টারে নিতে হবে উন্নত মানের এক্স রে করাতে। জয় সেই রাতেই পুলিশ দুটোকে সঙ্গে নিল। তারা পাহারা দেবে জয়কে, যেন ভেগে যেতে না পারে। বাকিরা তখন ক্লান্তিতে ঝিমিয়ে। যে লোক ব্যথায় আধমরা এক্স রে করতে যাচ্ছে, হাঁটার ক্ষমতা নেই, সে পালাবে কোথায়? পালানোর উপায় নেই, চিকিৎসাও দরকার। তাছাড়া রাত আসে ঘুমানোর জন্য। জয়ের মতো ক্রিমিনালকে পাহারা দিতে হবে, তা ঘুম বোঝে না। ডায়াগনস্টিক সেন্টারের পেছনে জিপ অপেক্ষা করছিল, ছিনতাই করা জিপ। পুলিশ দুটো জয়কে তুলে ধরল জিপে। জয় ছেলেদেরকে বলল, পরিবারগুলোকে ছেড়ে দে, ওদের দুটোর জন্য ভালো একজন গোরখোদক দেখে কবর খুঁড়িস। কবির অবাক হয়ে ডাকে, ভাই? জয় অন্তর সেই রক্তমাখা ওড়নাটা মুখে পেঁচাতে পেঁচাতে বলল, ওরা দেশের শত্রু কবির। আমার টাকা আছে বলে আমার মতো ক্রিমিনাল পার পেয়ে যাবে? একজনের না থাকলে সে মারা খাবে? এটা তো হইল না। তাছাড়া আমার কাছে এখন ওদের পেছনে ঢালার মতো টাকা নাই। তো কি হইল? বেঈমান কমলো দুটো, আর আমার টাকাও অপচয় হইল না। অপচয়কারী শয়তানের ভাই কবির। শয়তান আমার সম্বন্ধী। কবিরের পিঠ চাপড়ে বলে, যেখানে থাকিস সাবধানে থাকিস। চট্টগ্রামের পাহাড় টাহাড়ে ঘুরে আয় কিছুদিন, আবার দেখা হবে। জয় বাংলা।
কবির জয়ের হাতে চাবি ধরিয়ে দিয়ে কেমন আপ্লুত কণ্ঠে বলল, জয় বাংলা ভাই, আপনার সুখের দিন সামনে। সত্যি বলতেছি, যান না যান, আমার কথা মিলাই নিয়েন। এখন কিছু বলবো না, ভাবিরে আমার সালাম জানায়েন। কবির আস্তে করে ছেড়ে দেয় জয়ের হাতটা। যতক্ষণ জয়ের জিভখানা দেখা গেল, কবির দাঁড়িয়ে রইল। তার চিন্তা হলো জয় এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, এক হাত আর্মস্লিংয়ে বাঁধা। এই সময় তাকে জয়ের প্রয়োজন, কিন্তু জয় কবিরের জীবন ঝুঁকিতে ফেলবে না। তাদেরকে এখন যার যার মতো লুকাতে হবে কিছুদিন। রাত শেষের দিকে জয়ের বুক কাঁপে বাড়ির সীমানায় পা রেখে। অন্তু বাচ্চাদের ব্যাপারে প্রশ্ন করলে কি জবাব দেবে সে? কিন্তু অনুশোচনা মুখে রাখলে তার তো চলে না। সে গলা ফেড়ে ডাকতে ডাকতে তালা খুলল। আরমিন, আরমিন! অন্তু তড়িঘড়ি উঠে বসে। এসেছে জয়ামির সত্যি? এই 9 দিনে সে অসংখ্যবার আব্বু ও জয়ামিরের ডাক শুনেছে, দেখেছে দুজনকে পালাক্রমে এসেছে, তার শিওরে বসেছে। সেসব ছিল ধোঁকা, কিন্তু এবার শব্দ করে খুলে গেল শালকাঠের কপাট দুটো। পুরো হলরুমে 7টা মোমবাতি জ্বলছে, হলদে আলো। আরমিন পড়ে আছে মেঝের ওপর, পরনে একখানা ওড়না মাত্র, সারা মেঝেতে রক্ত। অন্তু শুয়ে আছে শুকনো রক্তের ওপর। জয়ের হাত ও হাঁটু জুড়ে শিরশির করে একটা কাঁপুনি নিচে নেমে গেল। তার বুক থরথর করে উঠে নিঃশ্বাসের গতি বাড়ল। একসময় তা প্রচণ্ড হয়ে আটকে এলো। কেবল অস্ফুট স্বরে ডাকে, আরমিন, জয়ামির, জয়। ঢোক গিলতে পারলেও জয় পা চালাতে পারে না। ওটা কি পড়ে আছে আরমিনের পায়ের দিকে? জয়ের মাথাটা চিড়ে উঠল। ওটা কি করাত? জয়ের মস্তিষ্কে 2 ভাগ করে ফেলল চিড়ে। বুকের ভেতরে কি হচ্ছে? ওটা কি পড়ে আছে? কিসের রক্ত ওইটা? আরমিনের কি হয়েছে? জয় থরথর করে কাঁপা খোড়া হাঁটু টেনে নিয়ে গিয়ে আরমিনের সামনে ছেড়ে দেয়। ধপ করে মেঝেতে বসে। বসতে দেরি হলো। অন্তুর দেহটা এসে পাগল স্রোত তরঙ্গের মতো তার বুকের উপর আছড়ে পড়তে সময় নিল না। জয় একটু দুলে ওঠে, চোখটা শক্ত করে চেপে বুঝে নেয় আরমিন হেরে গেল আজ। জয়ামির বলেছিল এই জন্মেই আরমিন তাকে ভালোবাসবে। ব্যাস, হেরে গেছে চ্যালেঞ্জে আরমিন। এই যে আছড়ে পড়া, শার্ট খামচে ধরে হু হু করে কেঁদে ফেলা, জয়ের বুকের ভেতরে ঢুকে যেতে চাইবার যে উন্মাদ প্রচেষ্টা, কান্নার তরে জয়ের শরীরটা অন্তুর সাথে সমান হারে দুলে ওঠা, বুকের ভিজে ওঠা পশম। জয়ের কি এই সংক্ষিপ্ত জীবনে আর কিছু পাবার আছে? না, এই তো প্রাপ্তির খাতা আজ পূর্ণ। অন্তুর কান্না ধীরে ধীরে চিৎকারের রূপ নিল। সরু আর্তনাদে শিউরে উঠল আমির নিবাসের ভিড়। জয়ের বা ভেতরে কি হলো? সে একটানে অন্তুর গায়ে আলতো করে জড়ানো ওড়নাটা একটানে খুলে ফেলল। সম্পূর্ণ অনাবৃত অন্তু। জয় অন্তুর জনিদারে হাত চুয়ে আসা রক্ত হাতে মাখে। চলন্ত কোনো ইঞ্জিনের মতো থরথর করে কাঁপে জয়ের হাত। রক্ত থেকে দুর্গন্ধ আসছে। জয় প্রাণ ভরে সেই গন্ধ টেনে নেয় ভেতরে। তার দম পড়ে না, কিন্তু সেই দুর্গন্ধযুক্ত রক্তের ওপর টুপ করে 2-1 ফোঁটা জল পড়ে গুলিয়ে যায় রক্তের সাথে। জয় কাঁদে না, সে কাঁদতে পারে না, এখনো কাঁদছে না। মারির দাঁত আটকানো, শক্ত চোয়াল, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু চোখে পানি কেন? সেই এক দৃষ্টে সেই রক্ত দেখে আর বলে, আমার রক্ত আরমিন, আমার রক্ত। হ্যাঁ, আমাদের এটা, আমিরদের রক্ত এটা। আরও 3 ফোঁটা পানি হাতের রক্তের প্রলেপের উপর পড়ে, রক্তের ঘনত্ব কমিয়ে আনে। জয় ডাকে, এই, এটা কি অন্তু? অন্তু শুধু কাঁদে। জয়ের গোটা দেহ মৃগীরুগীর মতো কেঁপে কেঁপে ওঠে। জয় মেঝেতে পড়ে থাকা চাপড়া ধরা রক্ত তুলে হাতে মাখে, পাগলের মতো গায়ে মাখে। এই রক্ত তার, আরমিনের গর্ভে স্থান পাবার পর পরিত্যক্ত নাপাক রক্ত তার। সে হা করে বিশাল বড় বড় শ্বাস ফেলে, তার দম ফুরিয়ে আসে। সে ভ্রূণের টুকরো তুলে হাতের তালুতে নেয়। না, সে বাপ হিসেবে কোলে নিতে পারবে না এটাকে। তত বড় হতেই দেয়নি। গর্ভ ছিঁড়ে বের করে এনে এই নোংরা মেঝেতে ফেলে রাখা হয়েছে। এত কেন অবহেলিত তার রক্তরা? আগে পরেই একটুও কদর পেল না আমিরদের রক্ত কখনো। তার নিজের রক্ত সেই ছোট্টবেলা থেকে রাস্তায় রাস্তায় মিশে গেছে, মানুষ পায়ে মারিয়ে গেছে। এই রক্তপিণ্ডের চোখ, নাক, কান, বোঝা যাচ্ছে কি এটা তার সন্তান, জয়ামিরের সন্তান। এটা সন্তান কেমন হয় জয় তো জানেই না। কবে হলো এসব? তার ঘরোয়ালি কি করে ফেলেছে তার সাথে? জয়ের তো কখনো সাহসী হয়নি এমন আসমান সম আকাঙ্ক্ষাটুকু প্রকাশ করার। সেও কি সন্তানের বাপ হতে পারে? আরমিনের গর্ভে তার রক্ত স্থান পেতে পারে? এই মেয়ে বলেছিল এই জন্মে ভালোবাসবে না। ভালোবাসা কি? এই তো আরমিনের ভেতরে সে স্থান পেয়েছে। এটা ছাড়া আর কি চাই জয়ামিরের? কিন্তু এভাবে তাকে গর্ভ ছাড়া কে করেছে? জয়ের চোখ অন্ধকার লাগে, হৃদস্পন্দন অস্বাভাবিক হারে বাড়ছে। শরীর ঘেমে শার্ট ভিজে উঠেছে। সে কেমন অন্ধের মতো হাতড়ে বুকে টেনে নেয় অন্তুকে। বুকের সাথে এত জোরে চেপে ধরল যেন যতক্ষণ আরমিন তার কলিজা ফুঁড়ে ভেতরে না ঢুকবে
সে কিছুতেই এই আরমিনকে বুক থেকে আলগা হতে দেবে না। অন্তু কান্না ভেজা কণ্ঠে বলে, আমি বলেছিলাম না আপনাকে, আমার রবের লাঠি আওয়াজহীন। তিনি বিচার করলে এই জগতের কোনো শক্তি তা এড়াতে পারে না। আমি বলেছিলাম আপনাকে, তিনি মহাবিচারক, তার বিচারে একটুও নাইনসাফ থাকে না। কি করেছেন আপনি? মেরে ফেলেছেন বাচ্চাগুলোকে। আরমিনকে চুপ করানো দরকার। জয়ের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমির নিবাসের ছাদ উপেক্ষা করে 21টা বছর পর সে সৃষ্টিকর্তার তরে আকাশের পানে তাকায়। কেউ আছেন ওখানে? সত্যিই আছেন নাকি? কে আছেন? তিনি ডাক শোনেন? তিনি বিচারও করেন? কেমন বিচার করেন সেই সত্তা? অন্তু বলল, মহাবিচারক তিনি। কিন্তু আজকে তার বিচারে একটু ভুল হয়নি জয়ামির? কিন্তু তিনি তো ভুল করেন না, ভুলের ঊর্ধ্বে। তবু আজ একটা গরমিল কেন হলো বলুন তো? বলুন, বলুন আমাকে। আমি আপনার স্ত্রী বলে, যাকে কখনো স্বামী হিসেবে মানতেই পারলাম না, সেই পুরুষের স্ত্রী হওয়ার মাসুল কেন দেব আমি? কেন দেব? অন্তু চিৎকার করে কেঁদে ওঠে। জয় ঢোক গেলে দুটো। অন্তুকে একদম মিশিয়ে ধরল বুকের মাঝে, যেন একটু ছেড়ে দিলেই হারাবে। আর তা হতে দেওয়া সূর্যকে রাতে দেখার মতোই অসম্ভব জয়ের জন্য। অন্তুকে আরও একটু বাহুডোরে আঁকড়ে নিয়ে বুকের মাঝখানটায় চেপে ধরে ফিসফিস করে বলল, সেদিন কাজী সাহেব তোর খোদার নামের কালাম পাঠ করে তোকে আমার সঙ্গে জুড়েছিলেন, মনে আছে? আজ আমার সবকিছুর অর্ধেকটা তোরও আরমিন। আমার পাপ তাপ অভিশাপ সবেতেই তোর ভাগ লেখা হয়ে গেছে। তোর ভেতরের সবটুকু ঘেন্না শুধু আমার পাপের অর্ধেক তোর। মিস ক্যাথরিন খানিক আগে দম আটকে ফেলেছিলেন কান্নার চোটে, কেননা তিনি দেখাতে চাইছিলেন না তার ভেঙে চুরে কান্না আসছে। মাহজাবিন হাসল এতে। তার একটুও কান্না পাচ্ছে না, পাবার কারণ নেই। তার সন্তান তার পাশেই আছে, তার নামের সাথেই আছে। সন্তানকে সঙ্গে নিয়ে সে হয়েছে মাহজাবিন আমির। আমজাদ সাহেব এক আউলিয়ার গল্প বলতেন, তার নাম মনসুর হল্লাজ। লোকটা পাগল ছিল, এমনটা লোকে বলতো। তিনি নাকি ছিলেন মূলত আল্লাহর পাগল। ঘর সংসার দুনিয়াবি আয়েশ সব ছেড়ে রাস্তায় বেরোলেন নিঃস্ব এক পাগল হয়ে, আল্লাহকে সম্বল করে। আর কোনো কিছু নেই তার। এ অবস্থায় একদিন গাছের নিচে অবচেতন হয়ে পড়ে থাকার কালে এক আলোর দ্যুতি সামনে এসে দাঁড়ালো। এক ঝলক দ্যুতি থেকে কেবল একটি শব্দ ভেসে এলো, আনাল হক। নাউজুবিল্লাহ। অর্থ হলো, আমি সত্য, আমি রব। আলোর দ্যুতি ফুরিয়ে যেতেই মনসুর উঠে বসলেন। কোথাও নেই সে আলোর দ্যুতি, কোথাও নেই আল্লাহর নূর। এই বিরহ সইবার মতো নয়। তখন কেবল মনসুরের কাছে রয়ে গেল আলো থেকে ছুটে আসা দুটো শব্দ। প্রেমিকের কাছ থেকে প্রেমিকা হারিয়ে গেলে সচরাচর দেখা যায় প্রেমিক পাগল হয়েছে। তার কাছে আজ প্রেমিকা নেই, আছে বুক পকেটে লুকানো প্রেমিকার একখানা রংচাটা ফটো, অথবা একখানা হাতে কাজ করা রুমাল। এই তার সম্বল, শেষ স্মৃতিচিহ্ন। মানুষ প্রেমের বিরহ সইতে প্রেমের স্মৃতিকে আপন করে। মনসুর হাল্লাজের কাছে আল্লাহর প্রেমের একমাত্র শেষ সম্বল বা স্মৃতি হিসেবে ছিল আল্লাহর নূর হতে নিঃসৃত বাণী, আনাল হক। তিনি সেটুকুকে মৃত্যুর পর অবধি জবানে জপে গেছেন। লোকে এসব জানল না। শিরকের অপরাধে তাকে বন্দি করা হলো, শুলে চড়িয়ে 5 খণ্ড করা হলো, খণ্ডগুলো জ্বালিয়ে ভস্য করা হলো। তবুও সেই ছায়ের ভেতর থেকে ধ্বনি আসে, আনাল হক। অন্তুর গর্ভে বাচ্চা এসেছিল, অন্তু জানতে পারেনি। জয়ামির এক দানব পুরুষ। তার সেসবের হিসেব থাকেনি টকবগে নারী পুরুষ আরেকটি প্রাণের উদ্ভাবক হতে পারে খুব সহজে। সে অন্তুকে কখনো জোর করে কাছে পেলে সকালে খুব জিতে যাবার খুশিতে পৌরুষ তেজে বুক ফুলিয়ে বেরিয়ে গেছে। কিন্তু অন্তুর গর্ভ তা মানবে কেন? অন্তু একদিন টের পেল তার ঋতুস্রাব চলছে না। সে রিমি হতে পারে না, নিজের সন্তানের খুনি অন্তু হতে পারে না। এই সন্তান তার জীবনের শেষ অবলম্বন হতে পারে, যেখানে সে বাপ ভাই পরিবার সহ সকল আশ্রয়হীনা। এই সন্তান জয়ামিরের সবচেয়ে বড় শাস্তি হতে পারে, যখন এই সন্তানের ভাগ কেবল অন্তুর থাকবে। কিন্তু অন্তুর সন্তানকে হারাতে হলো। কিন্তু সে মানতে পারল না। তার সন্তান পরিণত হয়েছিল না বলে নাম পায়নি, বংশের রক্ত তো পেয়েছিল। রক্তের নাম আমির, শেষ আমির। অন্তু নিজের অন্তু ও আরমিনকে ত্যাগ করে মাহজাবিন হবার কালে সেই ছোট্ট আমিরকে নিজের সাথে নিয়েছিল। সন্তানকে মা কখনো আলাদা রাখতে পারে না। তার সন্তান নেই, সন্তানের রক্তের নামটুকু রয়ে গেছে কাছে। যতদিন অন্তুর শ্বাস চলবে এই নাম তার নামের সাথেই থাকবে। মিস ক্যাথরিন খেয়াল করলেন, এখন গভীর রাত। এরকম অনেকগুলো সম্মিলিত নিষেধের গল্পেই তিনি শুনতে শুনতে চলমান সময়কে ভুলে বসেছেন। তিনি অনেকক্ষণ পর নিজেকে সামলে শুধু জিজ্ঞেস করলেন, মাহজাবিন, তুমি ভালোবাসলে না কেন জয়ামিরকে? মাহজাবিন মৃদু হাসল, ম্লান আনমনা হাসি। তার সন্তান গর্ভে ধারণ করেছি, তাকে আমি কতবার ভরসা করে বসেছি। এর অপরাধ কি কম লাগছে আপনার কাছে যে ভালোবাসার কথা বলছেন? মাদাম কেমন করে যেন ডাকলো। মাহজাবিন, তার কোনো ফটো আছে? দেখতে সে কেমন বলতে পারো? কিভাবে তাকে বর্ণনা করলে আমার কাছে? আমি কেন ছটফটিয়ে যাচ্ছি?
এক পাপিষ্ঠ পুরুষকে দেখার জন্য? মাহেজাবিন হাসে। চলুন দিনাজপুর। পাটোয়ারি বাড়িতে তার জন্য বরাদ্দকৃত কামরায় দেয়াল জুড়ে অনেকগুলো ফটো লাগানো ছিল, আজও আছে বোধহয়। হাতের বাহু খসে পড়ার মতো যন্ত্রণা উঠল, রক্তও বোধহয় বেরিয়ে এলো ব্যান্ডেজের ভেতরে। উরুতে ভর সইছিল না একদম, তবু অন্তর শরীরটা পাঁজা কোলে করে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উঠেছে। 21 বছর আগে উল্টো ঘুরে নেমে গিয়েছিল এই সিঁড়ি ভেঙে। সেদিন সে ছিল জয়নাল আমিরের কোলে, আজ তারই কোলে তার অদৃষ্টের তুলে দেওয়া আমানত। গলা শুকনো খটখটে, পানি পান করতে পারলে ভালো হতো। বারবার ঢোক গিলতে চেয়েও লালা পায় না মুখে। সে সব ভুলে যাওয়া জয়ামির, তবু কোন সাহসে ভেতরটা আজ এই বাড়ির ওপর চরম অধিকারবোধ আর আকাঙ্ক্ষায় ভরে উঠেছে। তার পরিচয়, তার রক্ত, ভিটে মাটি, যা তাকে 2 যুগ আগে পর করেছে খুব নির্মমভাবে। এছাড়া তাকে খুব তাড়াতাড়ি এই আমানতকে সঙ্গে নিয়ে হোক অথবা ফের একলা ফেরারি হতে হবে এসব ছেড়ে। এই টান ভালো না। সে জাবেদ ও হুমায়রার মাঝখানের সদস্য ছিল, তার জন্য বরাদ্দ আলাদা কক্ষ হয়েছিল না। দাদু বলতো, তুই আরো কিছুটা বড় হলে সম্পত্তি থেকে বহিষ্কার করবো তোকে। তোর মতো শয়তান আমার সম্পত্তির ভাগ পাবে না, তাই কোনো ঘরও দেওয়া হবে না তোকে। তাহলে আজকে বউ নিয়ে কোন কক্ষে উঠবে সে? তার একটা কক্ষ আছে অবশ্য, সেখানে মাস্টার সাহেব তাকে পড়াতে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। বিছানায় চটা চটা ধুলো, ভ্যাপসা গন্ধ, ঘন মাকড়সার জাল, আলো বলতে আধাখানা মোমবাতি, আভিজাত্যের রমরমা। সেগুন কাঠের আসবাবের রং ময়লা হয়ে গেছে। এক টানে চাদরটা তুলে ফেলে দিয়ে এক হাতে ওড়নাটা বিছিয়ে অন্তুকে শোয়ালো তার ওপর। তার গলার ওড়না শুকনো রক্তে শক্ত হয়ে আছে। শার্টটা খুলে অন্তুর শরীর ঢেকে দিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল। জিজ্ঞেস করলো না কিভাবে হয়েছে এসব। তা শোনার জন্য যে শক্তি ভেতরে প্রয়োজন তার একানাও নেই। ফজরের আজান হবে খুব শীঘ্রই। শরীরটা ভালো না, উরুতে রক্ত ঝরছে। আর্মস্লিং সে জিপেই খুলে ফেলে দিয়েছে কোথাও। অন্তুর পাশে একটু জায়গা নিয়ে শুয়ে পড়ল। খোলা শরীরে বাহুর ব্যান্ডেজের নিচে জমে ওঠা রক্ত দেখা যাচ্ছিল স্পষ্ট। শ্বাস পড়ছে হাঁপানি রোগীর মতো। আজকের আগে জয়ের এই অস্থিরতা কেউ দেখেনি কখনো। অন্তু উঠতে চায়। জয় বলল, উঠো না, শুয়ে থাকো। অন্তু শার্ট ছেড়ে দিয়ে ওড়নাটা টেনে তুলে শরীরে পেঁচিয়ে খুব কষ্টে উঠে বসে। উঠতে মানা করলাম না? আমার অবাধ্য হয়ে খুব সুখ পাও তুমি? আর কোথায় গুলি লেগেছে? লাগেনি, শুতে বলছি আমি। পুলিশের গুলি খেয়েছেন? জয় চোখ বুজে হাসল। তোমার পুলিশেরাই পৌঁছে দিয়ে গেল এখানে। খুব শক্তিধর আপনি। না তো, কে বলে? বিশাল লম্বা শরীর, পরনে শুধু সাদা লুঙ্গি, টান টান হয়ে শুয়ে আছে খাটের এধার ওধার অব্দি। লুঙ্গির ওপরে রক্তের ছোপ ভেসে উঠেছে। অন্তু আস্তে আস্তে লুঙ্গিটা উরুর কিছুটা ওপরে তুলল। কালো কুচকুচে লোমে ভর্তি পা, রক্তে ব্যান্ডেজ ভিজে গেছে। আশ্চর্য মানুষ, এই অবস্থায় তার ভর বয়ে কিভাবে দোতলায় তুলে এনেছে ভাবার বিষয়। চুপচাপ শুয়ে আছে, শুধু শ্বাসের ওঠানামা ভয়াবহ অস্বাভাবিক। কি ভাবছে কে জানে, কিছু ভাবছে এটা নিশ্চিত। চুপচাপ শুয়ে আছে। অন্তু ব্যান্ডেজের ওপর আঙুল চালায়। জয় সেই আঙুলগুলো আলগোছে ধরে ফেলল। আমাকে নরকে পাঠিয়ে আমার সন্তানকে নিয়ে বাঁচতে চাওয়া, এ ছলনার ব্যাখ্যা দাও সকাল হবার আগেই। অন্তু একবার তাকায়, আবার জয়ের ক্ষত দেখে বলে, 3 মাস পেটে নিয়ে ঘুরলাম আমি, আজ ঘণ্টাখানেকের মাঝে ও আপনার সন্তান হয়ে গেল। জয় হাসে। তুমি কে? ওর বাপের দাসী। সঙ্গে সঙ্গে অন্তুর মলিন মুখটাতেই আত্মমর্যাদার ক্ষোভে ফুটে ওঠে। মুখ শক্ত, নাক শিউরায়, ফিরিয়ে নেয় জয়ের দিকে। সেই শক্ত অবয়ব বেয়ে এক ফোঁটা শীতল তরল থুতনিতে থাকে। জয় আলতো হাসে। আজও এত অহংকার? এখানে কি মরণ হয়নি জয় আমিরের? জয় লুঙ্গির পেছনে গোজা পিস্তলটা এনে ধীরে ধীরে গুজে দেয় অন্তুর হাতের মুঠোয়। নাও, এত পাপ করলাম তোমার কাছে, বদলা তো নিলে না, আজ মেরে দাও। দেরি করো না, দেরি করলে গুলি চালাতে পারবে না। শুট। একটু মিথ্যে নয় আবদার। অন্তু স্পষ্ট দেখে জয় আমিরের চোখে অসহনীয় যন্ত্রণা ও মৃত্যুর পিপাসা। পিপাসার তো কারো পিপাসা মিটিয়ে দেওয়া কখনো শাস্তি হতে পারে না। অন্তু জয় আমিরকে সর্বোচ্চ শাস্তিপ্রাপ্ত অবস্থায় চোখ ভরে দেখার আকাঙ্ক্ষা রাখে। অন্তু বলে উঠল, সারেন্ডার করবেন আপনি পুলিশের কাছে? না। ঢোক গিলে মাথা নাড়ে জয়। আইন না, বেআইনের পূজারি আমি। আইনে বন্দি করতে তুমি পারবে না আমায় ঘরোয়ালি। মেরে দাও, না হলে সঙ্গে চলো। কসম, নয়তো আমি মেরে দেব তোমায়। আমি কোথাও যাচ্ছি না। অন্তুর নিষ্ঠুর জবাবেও কিসের এক সুপ্ত উৎসাহ হৈ হৈ করে ওঠে জয়ের কণ্ঠে। তো কি, থাকবে এখানে? ব্যবস্থা করব, মেরামত করব বাড়ি? অন্তু বলল, কোথায় নিয়ে যাবেন আমায়? কারাগারে? জয় অন্তুকে টেনে এনে বুকের ওপর ফেলল। কিছুক্ষণ অন্তুর দিকে তাকিয়ে থেকে বলল, কারাগারে কে যাচ্ছে? আমির পরিবারের ছেলে কারাবন্দী হয় না, এটা জেদ করার সময় না। আমি ছাড়া গতি কি তোমার? মিছে অহংকার। তোমারটা সত্যি? পাপ করতে যার ভয় নেই সে বন্দিত্বকে এত ডরায় কেন? অন্তুকে জোর করে নিজের সাথে লেপ্টে ধরে রেখে বলল, চুপচাপ শুয়ে থাকো কিছুক্ষণ, একটু ঘুমাতে দাও, নয়তো এখানেই মরে যাব। সত্যি বলছি, শরীরে প্রচন্ড ব্যথা। আর এখানেও। বুকে ইশারা করে জয়। দুজনের কি কাঁদা উচিত হাউমাউ করে?
জীবনের এই পর্যায়ে এসে কোথাও কি দুজন মিশে গিয়েছে এক দিগন্তে? দুজনের অসহায়ত্ব, অনিশ্চিত ভবিষ্যৎ, সম্পর্কের পরিধি, হারানো সম্পদ, আজ জয়ের চাওয়া মতো দুজন দুজনের ওপর হেলান দিয়ে দাঁড়ানো কাঠি। কিন্তু আর কতক্ষণ? অন্তুর শরীর এতটাই খারাপ, সে জয়ের বুকের ওপর ঘুমিয়ে পড়ল। প্রতিবাদ অথবা প্রতিরোধের সাধ্যি ও মানসিকতা সে হারিয়েছে। নিস্তেজ মুখটা পড়ে আছে ঠিক জয়ের বুকে থাকা রূপলি লকেটটার ওপর। জয় অন্তুকে বিছানায় শুইয়ে অন্তুর শরীরের উপর অর্ধেকটা শরীর তুলে ঘাড়ের নিচে হাত ঠেকিয়ে মুখ উঁচিয়ে শয়। একটুও যেন ছোঁয়া না লাগে শরীরে, সেই খেয়াল রাখল, পাছে ঘুম ভেঙে যায়। কিন্তু চেনটা গিয়ে পড়ে রইল অন্তুর বুকের ওপর। একখানা ওড়নার তলে অন্তুর নমনীয় চোখ মাথানো সুন্দর দেহখানা। জয় বেহায়ার মতো দেখে নজর বুলিয়ে। একটু অস্বস্তি হয়। এটা আরমিন? তাকে এভাবে দেখতে নেই। পরক্ষণেই মনে পড়ে তার বউ, বিয়ে করা বউ। জয়ের মনে পড়ে কবুল বলার মুহূর্তটা। সে তো রবে ভরসা রাখে না, কাজে আলহামদুলিল্লাহ কবুল বললেও সে বলেছিল কবুল। আজ আরও কিছুক্ষণ চোখ দুটো ভরে বউকে দেখে সে অস্ফুট স্বরে উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ। বুকে ব্যথা কিসের? তার হাত নিষ্পিস করে উঠল। অন্তুকে তুলে এখনই কিছুক্ষণ বুকের সাথে মিশিয়ে রাখা দরকার। সূর্যের আলো আজ নিশীথের অন্ধকার দূর করার পর যেই দিনটার আলো ফুটবে, সেই দিন কি হবে? দুজন কে কোথায় থাকবে? সময় কি থামতে পারে না? সময়ের কি উচিত ক্লান্ত হয়ে এখানেই থেমে যাওয়া? আর কতকাল চলবে? আর গ্রাস করবে নিজের গহ্বরে অসংখ্য মুহূর্তের চাহিদাকে। তার নিজের বলতে কেউ নেই যে তার সাথে সম্পর্কে বাঁধা। একজন, এই মেয়েটা, বিয়ের সম্পর্কে বাঁধা। সঙ্গে সঙ্গে অন্তুর ঘাড়ের ওপর মুখ ডুবিয়ে দিয়ে চোখ বুঝল, শক্ত করে জড়িয়ে নিল। উরুতে রক্ত তখনও চুইয়ে যাচ্ছে বোধহয়, তীরের ফলার মতো সরু ব্যথা। তবুও সে ঘুমিয়ে পড়ল। প্রথমবার, শেষবার। একবার সে অন্তুকে বুকের সাথে মিশিয়ে নিয়ে শেষ নিশীথ প্রহরে বুকের ভেতর মরণসম হাহাকার নিয়ে ঘুমিয়ে পড়ল। দুজনের শরীর সেদিন রক্তাক্ত, বুকে সন্তান হারানোর ক্ষত, অনিশ্চয়তায় মোড়ানো এক শেষ রাত্রির প্রহর। মাঝখানে এক জীবনের বিরোধিতা। প্রাচীর উপেক্ষা করে ঘুমানো দুই মানব মানবীকে দেখল শেষ রাতে উড়ে এসে বেলকনির কার্নিশে বসা দোয়েল পাখিটা। দুটো শীষ দিল সে। তাতে কেমন ঘোর বিষণ্ণতা। দোলন সাহেব জানেন এমপিকে হামজা খুন করেছে। এমপির লাশ মাটি হলো ফজরের সময়। জানাজায় উপস্থিত হয়নি হামজা। এমপির ওখান থেকে মাঝরাতে বাড়ি ফিরে তার মানসিক ও শারীরিক দুই অসুস্থতায় বেড়েছে। জয় হাসপাতাল থেকে পালিয়েছে, এটা সে জানল সকাল 8টায়। কিন্তু সে যে দুদণ্ড বসে চিন্তায় মাথা খারাপ করবে যে জয় পালিয়ে সোজা আমির নিবাসে চলে গেছে নাকি, সেই সুযোগ তাকে দেওয়া হলো না। থানা পুলিশ এসে বসল, হাতে তাদের কয়েক টুকরো কাঁচ। হামজার ইচ্ছে করল নিজেকে টেনে ছিঁড়ে দুই টুকরো করতে। তার শরীরের পক্ষাঘাত অবস্থা এতটাই মারাত্মক পর্যায়ে চলে গেছে। সেদিন হাত অবশ হয়ে আসায় অ্যাসিডের বোতল ভেঙে পড়েছিল ভিকটিমের বডির পাশে। সেটা অপসারণ করার সময় হামজা পায়নি। পেলেও তার প্রায় প্যারালাইজড হাতের পেশি সঙ্গ দিত না। কাঁচ খুঁটে তুলতে সূক্ষ্ম স্নায়ু উদ্দীপনার প্রয়োজন পড়ে। পুলিশ জিজ্ঞেস করল, কাঁচের টুকরোগুলো চিনতে পারছেন? কাঁচের টুকরোর বিশেষত্ব কি যে তা চেনা থাকা উচিত আমার? বিশেষত্ব আছে বলেই তো আমাদের হাতে বয়ে আপনার বাড়ি অব্দি এসেছে মেয়র সাহেব। বাহ, কথার আকার আকৃতি মজবুত দেখছি। এই কয়দিনে যা মারপ্যাচ আপনি আর জয়ামির মেরেছেন তা আমাদের মুখের শক্তি বাড়িয়েছে বই কি। হামজা গোপনে দীর্ঘশ্বাস ফেলল। তার অস্থিরতা বাইরে এসে যাওয়ার উপক্রম। প্রেশার বাড়ছে, খুব বাড়া বেড়েছে। হামজার মনে হচ্ছে চারপাশে 4টি চীনের মহাপ্রাচীর। তার পিঠ ঠেকে গেছে। আপনার বাড়িটা সার্চ করতে চাই। ওয়ারেন্ট আনেননি? ঠিক আছে, খুব বেশি সময় হয়নি যে এমপি সাহেবের মরার। এত তাড়াতাড়ি ওয়ারেন্ট আনা যায় নাকি? তবে আনা যেতে ততক্ষণ সময় আপনি পেলেন ধরুন। হামজা গেড়ে বসে রইল। মার্ডারটা এমপির। হামজার ক্ষমতার সীমাবদ্ধতা এখানেই। সে বুঝল ওই কাঁচের টুকরোর কোনো এক টুকরোতে নিশ্চিত তার ওয়ার্কশপ গোডাউনের লেবেল লাগানো আছে। আঠার ফলে কাঁচের ওই টুকরোগুলো অক্ষতভাবে ভেঙেছে। রূপকাইসারের হাতে পড়লে এক মুহূর্তে বের করে আনবে সব। বড় ঘর সার্চ করা হবে, ঠেকানোর উপায় নেই। তাকে নজরে রাখা হবে অবশ্যই। তার সীমানা থেকে একটা ছেলেও এদিক সেদিক বেরোলে তার পিছু নেবে পুলিশ। অনুসরণ করে পৌঁছে যাবে আমির নিবাসে। জিতে যাবে আরমিন। সে ফুরিয়ে যাবে এক মুহূর্তে। তাহলে কি হবে এবার? জয় ফেরারি আসামি, গতরাত থেকে মিসিং। এতক্ষণে ক্রসফায়ারের হুকুম জারি করা হয়নি কি? হামজার অবস্থা দুপুর হতে হতে এতই খারাপ হলো, ডাক্তার বাড়িতে এনে বাড়িতে হার্ট মনিটরিং সহ গোটা শরীর অবজারভেশনে রাখা হলো। ডাক্তার জানালেন পুরোপুরি প্যারালাইজেশনে যেতে হামজা সাহেব যদিও বা কিছুটা সময় পেতেন, কিন্তু উনি যে ট্রমা ও মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, খুব বেশি দিন আর এইটুকু সক্ষমতাও থাকবে না। খুব দ্রুত পক্ষাঘাতে চলে যাচ্ছে প্রতিটা অঙ্গ। তুলি শুধু ভাবে
কতটা অপরাধের সাজা হিসেবে তরতাজা বলবান হামজার দেহ নিথর হয়ে উঠেছে। এ কি ধরনের শাস্তি? মৃত্যু সেসবের তুলনায় সত্যিই নগণ্য। এমনই কিছু অবস্থা রয়েছে যে হামজার শ্বাস চলবে, এর চেয়ে ভয়ানক শাস্তি এখন আর কিচ্ছু নেই তার জন্য। ডাক্তার আজ হামজাকে জানিয়ে দিল, তুমি সম্পূর্ণ অকেজো হতে চলেছ। নো মুভমেন্ট, অনলি ব্রেথ। হুইল চেয়ার, অন্যের সহায়তায় জীবন ধারণ, মেরুদণ্ডহীন হয়ে পড়ে থাকা। হামজার চোখে তখনও অবিশ্বাস, মনে দুনিয়া ধ্বংসের আকাঙ্ক্ষা, কিন্তু শরীরে অক্ষমতা। আরমিন তার সঙ্গে কি করে ফেলেছে? বিকেল হয়ে গিয়েছিল। জয়ের ঘুম ভাঙল না। নেশার প্রভাব ও রক্তপাতে শরীর অবসন্ন। শীতের দিনেও এসি চালিয়ে ঘুমানো জয় 21 বছরের অবরুদ্ধ বাপের ভিটায় ঘামে ভিজে কিসের ঘুম যে সেই দিন ঘুমালো। অন্তু সেই দিন লম্বা সময় ধরে জয়ামিরকে দেখল। সে কখনোই এত খেয়াল করে দেখেনি জয়কে আগে, কখনো তাকাতে রুচিই হয়নি। অন্তুর মনে হলো এই যে আভিজাত্যে মোড়ানো বাড়িখানা, এর সাথে লোকটার চেহারার মিল গভীর। ভ্রুতে আভিজাত্য, কালো ঠোঁটে, গভীর চোখে, মুখের গড়নে, ঘন চুলে, কঠোর সুদর্শন চেহারা। কিন্তু সেই আভিজাত্য ঢাকা পড়ে গেছে নোংরা ব্যক্তিত্বের আবরণে। বিকেলের পর জাগল জয়। চোখ কচলে জড়ানো কণ্ঠে বলল, ডাকনি কেন? ডেকে কি ঘুমাচ্ছিলেন আপনি? অন্তুর দুটো ওড়নাতেই রক্তমাখা। সেই মুখ খুলেই ঘোড়াহাটের মোড় থেকে খাবার কিনে আনলো। পুলিশ চারদিকে ছড়িয়ে গেছে, এখানে আসতে খুব বেশি সময় নেবে না। আপনি এভাবে বাইরে গিয়েছিলেন? জয় বলল, পুলিশের চোখে পড়ি নাই বলে খারাপ লাগছে? অন্তু বলল, লাগছে। জয় ঠোঁট বেঁকিয়ে মৃদু হাসে। ঘুম থেকে ওঠার পর শরীরে দ্বিগুণ ব্যথা। লুঙ্গির ভাঁজে গুজে রাখা মোড়ানো কাগজগুলো বের করে কিছুটা পাউডার হাতে নিয়ে উন্মাদের মতো নাক দিয়ে শুকল। ব্যথায় কাতর অন্তু চেয়ে বসল। আমি নেব, আমাকেও দিন। জয় মাথা নাড়ে। হিরোইন, পাক দেখে নাপাক শুষতে নেই। সেটা আপনি হলে। আমি তো বৈধ, তাই তুমি এখনো পাক, আমি না। ধর্ম বলে। অন্তু বলল, ওটাই সবচেয়ে বড় অধর্ম। হলো, আমি ধর্ম অধর্ম খুব একটা বুঝি না। হা করো। খাবো না, আজ অবাধ্য হবে না। ভেতরে আর জায়গা নাই কারো অভিযোগ রাখার। ওটা তো আপনার প্রিয় ছিল, তখন জায়গা খালি ছিল। আজ ভয় পান? ভয় না, ব্যথা। ব্যথাকেই তো ভয় তাহলে। পেলে কি? ব্যথা পাওয়া না যায় আমার জন্য। যার জন্য মানুষকে ব্যথা দেওয়া সহজ, সে ব্যথা পাবে না কেন? যতদিন ব্যথা দেওয়া সহজ ছিল ততদিন ব্যথা লাগতো না। এখন কঠিন মনে হয়? এত প্রশ্ন করো কেন? খাবারটুকু খাও, ওষুধ কে দিয়ে গেছে? দুটো নার্স আসে। কার হুকুমে? অন্তু জবাব দেওয়ার আগেই জয় কেমন অদ্ভুতভাবে ছটফট করে ওঠে, দুঠোঁটে আঙুল চেপে মাথা নাড়ল। সে জবাব শুনতে চায় না। অন্তু বলতে চাইছিল, ওরা নিজেরাই আসে, অন্তুর ওপর দয়া করে। আজ জয়ের মুখে কোথাও একরত্তি রসিকতা নেই, অসহনীয় ব্যথার গম্ভীরতা মুখটাই ছেপে আছে। ওরা দুজনই কাজটা করেছে। 4 জন। কখন আসে ওরা? আজও আসবে? আসলে সন্ধ্যার পর আসবে। জয় আর প্রশ্ন করে না। অন্তু সামান্য খায়, জয় তার চেয়েও কম। খেলে বমি পাচ্ছে, মাথায় একটা ঝিমুনি ধরে গেছে। জয়ামির নামটা জানতে চাইনি একবারও যে কে তার প্রাণ ভ্রমরা কেড়েছে। আপনি জিজ্ঞেস করলেন না কে এসেছিল আমির নিবাসে? জিজ্ঞেস করিনি যখন বলতে চাইছো কেন? সহ্য করতে পারবেন কিনা এই ভয় পাচ্ছেন? আমার সহ্য ক্ষমতাকে আন্ডার এস্টিমেট করো না। আপনি কাঁপছেন জয়ামির। জয় অপ্রস্তুত হয়। শক্ত মুখে তাকাই ঠিকই, কিন্তু কাঁধের এক ঢোক গেলে এরপর কেমন করে যেন জিজ্ঞেস করে, কে এসেছিল? অন্তু কিচ্ছু বলে না, শুধু কয়েক মুহূর্ত দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে থাকে। অন্তুর শক্ত মুখটা বেয়ে টুকটুক করে জল গড়ায়। জয় চোখ নাক খিচে মুখ ফেরায়। সে বিশ্বাস করবে না, একটুও না। আরমিন সবসময় চেয়েছে হামজার ব্যাপারে জয়কে ভড়কাতে, আজও চাইছে। জয় বোকা নয়। সে বিড়বিড় করল, অপবাদ দিস না আরমিন, অপবাদ না। অন্তু সুখে চোখ বোচে, কৃতজ্ঞতায় অন্ধ। কাঙাল জয়ামিরের চোখে তার দেবতার জন্য এই ঘৃণা দ্বিধা অন্তুর ভেতর থেকে এক মুহূর্তের জন্য সমস্ত ব্যথা লাঘব করে দেয়। জয় পাথরের মতো নিথর বসে রইল। নার্স দুটো এসেছে। জয় তাদেরকে ওপরে নিয়ে আসে। তারা ভয় পাচ্ছিল। ওইভাবেই আরমিনকে সেদিনের সেবাটুকু দিল। জয় বলল, আরও 2 জন ছিল আপনাদের সাথে, আমি তাদের সঙ্গে দেখা করতে চাই, চলুন। অন্তু শুধায়, কোথায় যাচ্ছেন? জবাবে অন্তুর কপালে একটা গাঢ় চুমু খেয়ে জয় বেরিয়ে যায়। অন্তুকে বলার সুযোগ দেয় না, আপনার দোহাই লাগে মেয়র সাহেবের কিছু করবেন না, মেরে ফেলবেন না ওনাকে। অনুরোধ আমার, আপনি শুধু সারেন্ডার করুন, বাকিটা আমার। নার্সগুলো চেনে কারা হামজার সাথে এসেছিল সেই দিন। জয় পাটোয়ারি বাড়িতে ঢুকল। তখন 12টা ছুঁই। সে মূল ফটক দিয়েই ঢুকল। তখন পুলিশ আশেপাশে নেই বোধহয়।
ফটক আটকে দেওয়ার পর পাটুরি বাড়ি একখানা সংরক্ষিত দুর্গের মতো। জয় সোজা হয়ে যায় দোতলায়। দরজা খুলে তুলি জয়কে দেখে আপ্লুত হয়। জয়ের সাথে 4 জন নার্স। তুলির ধারণা জয় এদেরকে হামজার দেখভালের জন্য এনেছে। হামজা বসার ঘরের সোফায় বসা, তাকে হাঁটা চলার উপর রাখা হয়েছে। ডাক্তার প্রেশার মাপছেন। আশেপাশে বসে আছে 6টা ছেলে। জয় নার্সদের থেকে জেনে নেয় কে কে গিয়েছিল হামজার সাথে। হামজা জয়কে যতটা অস্থির হয়ে দেখল, জয়ের দৃষ্টি হামজার উপর ঠিক ততটাই স্থির ও অটল। নার্সগুলো কি করে জয়ের সাথে এসেছে? হামজার রক্তচাপ হুড়হুড় করে বাড়তে লাগলো। কেমন করে ঢোক গিলল সে। জয়, কোথায় থেকে আসছিস রে? কোথায় ছিলি? জয়ের জবাবের অপেক্ষা না করে বিছানা থেকে উঠতে চায়। মেরুদণ্ডে উদ্দীপনা নেই। ধরে উঠিয়ে দিলে সে এসে জয়ের সামনে দাঁড়িয়ে ব্যাকুল হয়। শরীরটা থরথর করে কাঁপে। বিক্ষিপ্ত শ্বাস ছেড়ে বলে, আগে এখানে আয়। শক্ত করে চেপে ধরে জয়কে বুকের সাথে। কিছুক্ষণ পর বলে, তোর হাতের আর্মস্লিং কই? কোথায় ছিলি রে সারা রাত? কিছু খেয়েছিস? দেখি পায়ের হাল দেখি। জয় কাঠের আসবাবের মতো দাঁড়িয়ে রইল। বুকের ব্যথা হৃদস্পন্দন হয়ে ছুটছে। কথা বলছিস না কেন? কি হয়েছে? কি বলতে চাস? কি বলবি তুই হামজাকে? হ্যাঁ, অমন করে দেখছিস কেন? জয় শুধুই অপলক হামজাকে দেখে যায়। হামজার কলিজাটা কাটা মুরগির মতো ছটফট করে উঠল। জয় একবারও ভাই বলে ডাকেনি, অথচ সে বাড়িতে ঢোকার সময় ফটকের সামনে থেকে গলা ফাটতে ফাটতে ঢোকে। হামজা বিস্ময়ে কয়েক কদম পেছায়। শরীর থরথর করে কাঁপে তার। তার কি মরে যাওয়া উচিত? জয়ের চোখের ভাষা কি বলছে? ওটা কি ঘেন্না? জয় হাঁটু মুড়ে বসে ওড়নায় মোড়ানো মৃত ভ্রূণটা মেঝের ওপর মেলে রেখে উঠে দাঁড়ায়। রিমিটা যে কোত্থেকে দৌড়ে এসে পাগলের মতো ওটার উপর কেঁদে উঠল। হামজা আরেকটু পেছায়, ঠিক যেমনটা সাপ দেখলে মানুষ পেছায়। জয় তখনও নজর সরায়নি। ওইটাই ভয়। হামজার ভয় হয় জয়ের চোখে চোখ রাখতে। ভ্রূণটার দিকে তাকিয়ে হাঁটু শিথিল হয়। ধূপ করে বসে পড়ে সোফার ওপর। তুলি রিমির পাশে বসে একবার ভ্রূণটা দেখল, আবার ভাইকে। তার চোখ ভরে ওঠে। আর্মিনের হয়ে সে এবার সাক্ষ্য দেবে, হামজার বিরুদ্ধে দেবে। কিন্তু সাক্ষ্য চাওয়ালি সেই হতভাগী কোথায়? নার্স ও মহিলা ডাক্তারটার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। কাঁপতে লাগলো তারা। জয় 2টো ছেলেকে বলল, বড় ঘর থেকে পিটবুলগুলোকে নিয়ে আয় তো। সে নিজের রুমে গিয়ে সেই কুড়ালটা আনলো। পিটবুল 4টে, আজ প্রায় সপ্তাহখানেক না খাওয়া। গলার দড়ি ওদের যেন ধরে রাখতে পারছিল না। তাদের মালিক তাদেরকে ছোট থেকে মাংস খাইয়ে পালন করেছে। শুকনো ভ্রূণের দলাটা উপদেয় খাবারের মতো লাগছিল। একটি বুল হাত থেকে ছুটে দৌড়ে আসে ভ্রূণটার দিকে। জয় মুহূর্তের মাঝে কুড়াল তুলে এক কোপ মারল বুলটার ঠিক ঘাড় বরাবর। ফিনকি দিয়ে রক্ত ছুটে গায়ে পড়ে। মাথাটা আলাদা হয়ে জয়ের পায়ের কাছে পড়ে। সেটার উপর পাড়া দিয়ে দাঁড়িয়ে জয় নার্সদের দেখে ছেলেদের বলল, ওদেরকে মামার ঘরে নিয়ে যাবি। তার আগে কাপড় চোপড় মুক্ত কর। আমি চাই না ওদের খেতে বুলগুলোর কোনো সমস্যা হোক। এমনিতেই একটা সঙ্গী হারিয়েছে ওরা, তার জন্য আমি দুঃখিত। নার্স 3টে কাঁপছিল। একজন এর মধ্যেই দৌড়ে পেছনের দিকে ছুটতেই জয় থাবা মেরে পেছন থেকে চুলের মুঠি ধরে টেনে এনে মেঝের উপর ছুঁড়ে ফেলল ছেলেদের দিকে। কাপড় চোপড় খুলে নেড়ে, দেরি করিস না। ছেলেরা নিজেদের পরিণতি নিয়ে চিন্তিত। তারা বুঝতে পারছিল না কি করা উচিত। জয় পশুর মতো গর্জন করে উঠল, যা বললাম কর, সারা রাত নাই আমার হাতে। তুলি উঠে এসে জয়ের সামনে দাঁড়ায়। পাগল হয়েছিস তুই? কি সব হচ্ছে বলতো? তোরা এমন কেন? জয় আলগোছে তুলিকে বুকের সাথে চেপে ধরল। নোংরা দৃশ্য দেখা থেকে বাঁচালো নাকি সান্ত্বনা দিল জানা নেই। ওদের কান্নাকাটিতে ভরে উঠল ড্রয়িং স্পেস। হামজা নীরব দর্শক। সে ঘটমান পরিস্থিতি নয়, সে দেখছে জয়কে। জয় তুলির মাথায় হাত বুলিয়ে দেয়। রিমি ভ্রূণটা চোখ ভরে দেখল। পাশে যা হচ্ছে তাতে তার অবাক হবার নেই। একটা মেয়ে এসে জয়ের পা দুটো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আমায় ছেড়ে দিন, আমার বাচ্চা আছে ঘরে। সেদিন ওই কাজ না করলে উনি মেরে ফেলতেন আমাদেরকে। তো মরে যেতি, আজও তো মরতেই হচ্ছে, তবুও কাজটা করার ছিল না। মেয়েটার মুখের ওপর কষে এক লাথি মেরে এগিয়ে দিল ছেলেটার দিকে। মেয়ে 3টিকে সম্পূর্ণ উলঙ্গ করে হুমায়ুন পাটোয়ারির শোবার ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। জয় পিটবুলগুলোর দিকে তাকিয়ে সামান্য মাথা নেড়ে শুধু ইশারা করতেই ওরা ঢুকে পড়ল। বাইরে থেকে দরজা লাগিয়ে দেওয়া হলো। মাংস ছিঁড়ে খাওয়া, টানা হেঁচড়া চিৎকার, ছুটতে যাওয়ার প্রয়াস। ঘর এলোমেলো হওয়া, কাঁচের আসবাব ভাঙা, নারী কণ্ঠের আর্তনাদ, সকল আওয়াজ একত্র হয়ে গা ছমছমে পরিবেশ তৈরি হলো। সবাই নিশ্চুপ দাঁড়িয়ে, নিঃশ্বাস বন্ধ সবার। মহিলা ডাক্তারটা ঠকঠক করে কাঁপছে তখনও। জয় কুড়ালের তোপে তার হাত দুটো কেটে নিয়ে রেখে দিল হামজার সামনে সেন্টার টেবিলের ওপর। রক্তে কাঁচটা ঘোলা হয়ে গেল। হামজা দেখল শরীর থেকে আলাদা হয়েও নড়ছে হাত দুটো, গলগল হয়ে রক্ত ঝরছে। শুধু হাত দিয়ে গর্ভপাত করানোতে হাত কাটল জয়। সহায়তা করায় কুকুরের খাবার হলো নার্সরা।
সে যে নির্দেশদাতা, আয়োজক। জয় তার সঙ্গে কি করবে? খুব চিৎকার করছিল মহিলা। জয় তার চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে দোতলার সাথে কষে এক বাড়ি মারল মাথাটা। মাথার করটি বোধহয় গুঁড়ো যদি নাও হয় তো থেতলে গেল। চিৎকার বন্ধ, পরিবেশ ঠান্ডা। ওই দিকের চিৎকার ও বুলের গর্জন ও দাঁত ঘর্ষণের শব্দ তখনও আসছে। আরমিন কখনো মুখটাও দেখায়নি কাউকে। গর্ভবতী আরমিনকে অনাবৃত করে গর্ভপাত করিয়েছে নার্সগুলো। জয়ের চোখে আবছা হয়ে ভেসে ওঠে বহু বছর আগের একটা দৃশ্য। একটি গর্ভবতী নারী, কয়েকটি পুরুষ। হামজার সাথে যাওয়া ছেলেদেরকে সেই পুরুষগুলোই মনে হলো জয়ের কাছে। জয় পাগলের মতো খুবলে ধরে এনে পায়ের নিচে করলো একজনকে। গলার ওপর পাড়া দিয়ে বলল, আমার জন্য নাকি জান দিতে পারিস রে তোরা? সবাই কেন মিথ্যে আশ্বাস দিস বলতো আমায়? কাঁচা গাছের খড়ির মতো কুড়াল তুলে কোপালো ছেলেটাকে। ছিন্ন ভিন্ন হয়ে গেল মানবদেহটি। মাংস রক্ত ছিটে ছুটে একাকার হলো। জয় জোরে শ্বাস ফেলে তখনও জিজ্ঞেস করলো, থামালি না কেন তোরা সেদিন মেয়রকে? বললি না কেন জয়ামিরের ছেলে ওটা? তোরা জানিস না কেউ নাই জয়ের? বাপ নাই, চাচা নাই, মা নাই, ভাই, একটা ভাই নাই রে জয়ামিরের। ওরা তোদের সামনে মেরেছে না আমাকে? কত কি নিয়েছিস আমার কাছে? দেইনি তোদের? আমায় কি দিলি? চারজনকে ঘরের মেঝেতে কুপিয়ে কয়েক খণ্ড করে ফেলে রাখলো। কারো হাত ঝুলে রইল, কারো বুক ফিরে যাওয়া হৃৎপিণ্ড দেখা যাচ্ছিল। কান কেটে আলাদা হয়ে পড়ে রইল একটা। তুলি বমি করে ভাসিয়ে দিল। জয়ের শরীর রক্তে জুবজুবে, দাঁত টকটকে লাল, পেটে রক্ত গেছে অবশ্যই। পেট মুচড়ে এলো রিমির। সবশেষে হামজার ডাক্তার, যে ডাক্তার মানুষ, সেও বমি করে ফেলল অসুস্থ দৃশ্যে। তুলি দৌড়ে গিয়ে কোয়েলের রুমটা বাইরে থেকে আটকে দিয়ে এলো। জয়ের হাতের ব্যান্ডেজ থেকে গলগলিয়ে রক্ত পড়ছে তখন। সে কুড়ালটা ছুঁড়ে মারে, মেঝের টাইলস ভেঙে যায়। ঘোরাতে ঘোরাতে হামজার সামনে এসে দাঁড়ায় জয়। জিন্না কোথায়? হামজা জবাবহীন। রক্তে ভেজা জয়কে সে বহুবার দেখেছে। আজ হামজার বিরুদ্ধাচরণের রক্ত গায়ে মেখে এসে দাঁড়িয়েছে জয়। তবুও জয়ের কণ্ঠ ভঙ্গুর ও স্থির। মানুষ বিশ্বাস ও ভরসার কাছে হেরে গেলে সমস্ত শক্তি অর্থহীন হয়ে পড়ে। জয় এত তাণ্ডব হামজার কথা মতো কাজ করা সামান্য পেয়াদাদের উপর করল, কিন্তু রাজার সামনে এসে সে শুধু নিস্তেজ কণ্ঠে হিসাব চায়। আবার শুধাই, কোথায় জিন্না? কবে সরিয়েছ ওকে? আমার তো জানা দরকার। কতদিন যাবৎ তোমার পালিত কুকুরের কাজ করে আসতেছি। জয়, শাসিয়ে উঠল হামজা। স্পর্ধা বেশি হবে না তোর আমার সামনে। জয় অনড় দাঁড়িয়ে রইল। হামজা উঠে গিয়ে জয়ের সামনে দাঁড়ায়। মেরে ফেলবি আমায়? মার না, মার। তোর মনে হয় আমি ধোকা দিয়েছি তোকে? তুই আমায় ধোকা দিয়েছিস। তুই আমায়, তুই নিমুখ হারাম জয়। তুই তোর পথ ভুলে গেছিস। জয়ের কাষ্ঠল বুকে সজোরে হাত মারল হামজা। তুই ভুলে গেছিস আমরা কে, আমরা কি, আমাদের গন্তব্য ও জীবনরেখা কেমন, আমরা কোথায় থেকে উঠে এসেছি, সব ভুলে গেছিস। এই কথা ছিল না তোর আমার। কে চিন্না? তুই কে? তোর আসল পরিচয় কি? আজ তোর বউয়ের সাথে দুটো দিন বাপের ভিটায় উঠে বাপের বেটা হয়ে গেছিস জয়। আমিরের বেটা হয়ে গেছিস তুই। মার, আরো লোক মার। ওদের মারলি, আমাকে মারবি না? কেটে নে, আমার হাত দুটোও কেটে নে। এই হাতেই মেরেছি জিন্নাকে। মার কোপ, কত জোর তোর হাতে দেখি। এক কোপে হামজার হাত কেটে পড়া চাই। রিমি বিস্ময়ে কেঁপে উঠল। হামজার চোখের তারায় টলমলে মতন কি ওটা? অশ্রু। নিজের সন্তান হারানোতেও এই অশ্রু স্থান পায়নি লোকটার চোখে। হামজা জয়ের সামনে নিজের হাত দুটো মেলে ধরে। এই দেখ, দেখ, এই দুই হাতে তোর ছোট্ট হাতের মুঠো চেপে ধরে আমি তোকে দুনিয়ায় চলতে শিখিয়েছি। আজ তোর হাত খুব শক্ত, খুব অস্ত্র চালাতে শিখেছিস, শত্রু দমন করে নিজের জন্য জায়গা বানাতে শিখেছিস। আমি তোকে হাতে ধরে সেই শক্তি দিয়েছি, নয়তো শালা তোর মতো এতিমকে কবে এই ভুখা দুনিয়া গিলে খেয়ে বমি করে ফেলতো। তুই জানিস না দুনিয়াকে? যে মারতে জানে না তাকে মরে যেতে হয়, যার পিছুটান থাকে সে ধ্বংস হয়। তোকে টিকিয়ে রাখার দায়টা আমার। এই দুই হাতের ছিল সেদিন, আজ নেই। তাকিয়ে দেখ নিজেকে। এক টুকরো জীবনের নেশা তোকে কোথায় নিয়ে এসেছে। জয়, তোর আমার মতো মানুষদের পিছুটান থাকতে নেই। বলিনি তোকে আমি? আজ তুই বড় ন্যায় অন্যায় বিশ্বাস ভরসার গুণগান গাইতে জানিস দেখি। সেদিন আমি আমার এই দুই হাতে তোর পেট ভরানোর জন্য রক্তমাখা পয়সায় দুমুঠো চাল কিনে এনেছি। সেই দিন এই অভরসা জাগেনি তোর এই হাতের ওপর? খুব বড় হয়ে গেছিস তুই। নিজের সংসার গোছাতে আমার সঙ্গ ছাড়তে তোর খুব বেশি দ্বিধা বাকি নেই ভেতরে। অথচ আমায় দেখছিস আজও আমি মোহহীন, সঙ্গীহীন, সংসারহীন, পরিচয় ও নামহীন। আমার একটা পরিচয় আছে, আমি তোর হামজা ভাই। আজও তোকে নিয়ে আর কিছু দূর চলতে লড়াই করছি। যেখান থেকে উঠে এসে যা যা সহ্য করে তুই আমি আজ এইখানে এসেছি না, সেখানে তোর বংশ পরিচয় না, হামজার বুকটা পেতে দেওয়া ছিল তোকে আড়াল করে দুনিয়ার উপযুক্ত করতে। হামজা দম টেনে নিয়ে চিৎকার করে উঠল, আমি তোকে না হারাতে
এই দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারি। তোর বউ, সন্তান, ভাই, এমন আর কি, বুঝেছিস তুই? আমাদের পথে পরিবার আসতে নেই। আমি তোকে ছোটবেলা থেকে বুঝিয়ে আসছি, পাপীরা পাপের বিরতি দিলে তারা ধ্বংস হয়ে যায়, বিবেক তাদের মৃত্যু। দেখ আজ কোথায় দাঁড়িয়ে তুই। আমি আর কত ক্ষয় করে থামবি? একটাবার বুকে হাত দিয়ে দেখলি না তোর জন্য কতখানি জায়গা এখানে রেখেছি? আমার কেউ নেই কোনো কুলে। তোকে হারাবো কোন সাহসে বলে দে। দুজনের মাথার ওপরে ফাঁসির দড়ি দেখেছিস? চল ঝুলে পড়ি, চল আমার সাথে। হামজাকে টানে জয়। জয় পর্বতের মতো অটল, চোখ দুটো রক্তের মতন টকবগে লাল, থুতনি ও বুক তীর তীর করে কাঁপছে। চোখ দুটো শুধু বিক্ষুব্ধ হামজাকে দেখছে। তুই পরিবার চাস জয়? পরিবার তোর আছে? পরিবার থাকলে কেউ তোর মতো জয় হয়? 21 বছর আগে পরিবার হারানো এতিম পরিবারের ওপর দায়বদ্ধতায় হামজাকে মারতে এসেছে। ছি, হামজাকে তোর বউ না চিনুক, তুই চিনিস না? হ্যাঁ, তুই তোর বউকে বলিসনি হামজা তোর বাপ? তোর পরিবার তোকে ধুকে ধুকে মরার জন্য এই ক্ষুধার্ত দুনিয়ায় একলা করে ফেলে সেই কবেই চলে গেছে। বলিসনি তুই তাকে? জয় ওপর নিচ মাথা নাড়ে, ক্ষণকাল পরে বলে, তুমি বুঝবে না আমার রক্তের কদর, এটাই তো স্বাভাবিক। তুমি আমার রক্তের কেউ না। হামজার নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকে, চোখে অবিশ্বাস, বুক কাঁপছে ঠকঠক করে। আমি তোমার ভালোবাসার হিসেব বুঝতে পারিনি আজও। তুমি আমায় আপন করলে, আমার পরিবার আর রক্ত থেকে আমাকে ছিঁড়ে নিয়ে। এভাবে রক্ত না জন্ম মোছা যায় না, বোঝো না? না না রে জয়, কি করে বুঝবো বলতো? আমার তো রক্ত আর জন্ম পরিচয় নাই, তোদের মতো জমিদারি পরিচয় আর বড়লোকি রক্তের নাম তো আমার নাই। জয়কে যেন একটু স্পর্শ করল না হামজার হৃদয় বিতারক বাক্য দুটো। সে নিষ্ঠুর কষায়ের মতো হামজার কলারটা ধরে এক ঝাঁকুনি মেরে দাঁত পিষে গর্জে ওঠে। তুমি জয়কে খুঁড়লে, জয়ের ভেতরটা বুঝলে না। তুমি যেই হাতে জয়কে বাঁচিয়ে রাখলে, সেই হাত দিয়ে কি করে মেরেও ফেললে। জয়ের বুকের মাঝখানটায় আঙুল রেখে খোঁচায়। তুমি কখনো এখানটায় হাত রেখে টের পাবার চেষ্টা করেছ এখানে কি চলে? তুমি তোমার পরিবারকে চেনো না অবধি। চিনলে জানলে তুমি পরিচয় ছেড়ে দিতে, যেখানে এই পালিত পরিবারের পরিচয় নিজের নামের সাথে লাগিয়ে আজ 34 বছর বেঁচে ফিরতেছ। হামজা পাটোয়ারি। আর আমি, আমার পরিবার চোখের সামনে রক্তে ডুবে যাইতে দেখা জয় আমির। তুমি আমায় শেখাবে না আজ তুমি আমার রক্তের কেউ হলে তোমার হাতে সাধ্যই হতো না আমার রক্তকে এতটা অবহেলা করার। তুমি বললে না আমি জিন্নাকে কেন খুঁজেছি চিরকাল? আজ জিন্না হলে আরমিনের গর্ভ থেকে ওর চাচাতো ভাইয়ের রক্তের দলা ওইভাবে ছিঁড়ে এনে মাটিতে ফেলে আসতে পারতো না। বিশ্বাস করো, ওই দেখো পড়ে আছে তোমার জয় আমির। দেখো একবার, এই যে এটা দেখছো না, বিশাল লম্বা দাঁড়িয়ে আছে। এই খোসার ভেতর জয় আমির নেই, থাকে না। পুরুষ নিজের বীর্যের সাথে বয়ে যায়। একবার রক্ত দলাটা দেখো আর ভাবো জয় আমির তোমার বদলতে কোথায়। দেখাবো? হ্যাঁ দেখবে, কলিজাটা চিড়ে দেখাই এখানে কি চলতেছে জয়ের। একটা মজার কথা শুনবে, জয় পুরোপুরি অমানুষ হতে পারেনি। আজও কখনো কখনো হৃৎপিণ্ড লাফায় ঠিক মানুষের মতো, টের পাও? হামজার শরীরটা কেমন ভার ছেড়ে দিল। জয়ের মুখে চোখে হাত ছোঁয়ায় হামজা। হাতে পিস্তল গুজে দিতে দিতে জয়ের সামনে হাঁটু ভেঙে বসে পড়ে। পিস্তলের মুজেল টেনে বুকের সাথে তাক করে বলে, গুলি চালা। তোর চোখে ঘৃণা আমার দেখতে নেই, একদম এইখানটাই গুলি চালা। খুব ছটফট করছে এখানে, চালা তো জয়, থামিয়ে দে ছটফটানি। খুব অসহ্য বুঝলি, চালা না রে। জয় পিস্তলটা এক আছাড়ে ছুঁড়ে মারল মেঝের ওপর। নিজের বুকের ওপর তর্জনী আঙুল রেখে বলল, এই যে এখানকার হিসেবটা আছে না, এটা খুব এক পেশে। হয় এখানে চেপে জড়িয়ে ধরতে হয়, নয়তো আঘাত হানতে হয়। তুমি পারো দুটোই, আমার জন্য একটাই সই। জয় এক কদম করে পেছায়। আমি যখন আঘাত পেলাম শেষবারও তোমার কাছে এসে উৎসব করে গেলাম, কিন্তু তোমার বেলায় তুমি আমায় পাবে না। হামজার মেরুদণ্ড ভেঙে আসে। সে মেঝের ওপর উপুড় হয়ে জোরে জোরে নিঃশ্বাস নেয়। শরীর অবসন্ন হয়ে গেল নাকি, কেমন করে যেন ডাকে, জয় শোন ভাই, জয়। রিমি ছুটে আসে জয়ের দিকে। এই কোথায় যাচ্ছেন আপনি? আরমিন কোথায়? বলুন কোথায় আছে, কেমন আছে? জয় হাসে। আমার কবুতরগুলো দেখবেন, ওরা দিনে 4 বার দানা খায়। 2 সপ্তাহ পর পর ওদের বাসাটা পরিষ্কার করতে হয়। তুলিকে বলল, তোর একটা বিয়ে দেওয়ার দরকার ছিল। পাখির ডিম ঘুমাচ্ছে নাকি রে? জেগে উঠলে আমায় খুঁজলে বলিস জয়ামির তীর্থে গেছে, খুব তাড়াতাড়ি ফিরবে। তুলি ডুকরে উঠল। বাইরে তখন বাঁশির আওয়াজ, অনেকগুলো পায়ের চলাচল, ফটকে ধাক্কাধাক্কি, মাইকে পরিচিত কিছু বাক্য আসছে। জয়ামির, আমরা জানি আপনি ভেতরে আছেন, সারেন্ডার করুন। পালানোর চেষ্টা করলে গুলি চালাতে বাধ্য হব। পালাতে পারবেন না, চারদিক থেকে ঘেরাও করা হয়েছে আপনাকে। জয় এক টুকরো হাসে। তরু তো এলো না দেখা করতে, রাগ করেছে নাকি? একটু এসে ফ্যাসফ্যাস করে না কাঁদলে জয় যেতে পারছে না তো। জয় চারপাশে খোঁজে তরুকে,
তরুর ঘরটার দিকে তাকায়। ওখান থেকে বেরিয়ে আসার কথা, চোখ ছলছল করবে বলে মাথাটা নিচু করে বেরোবে। ঘরটা বাইরে থেকে আটকানো। কোয়েল খুব কাঁদছে আর দরজা ধাক্কাচ্ছে ভেতর থেকে, কিন্তু তরুর কোনো সাড়া শব্দ নেই। মেয়েটার অভিমান তীব্র, আজ যে চলে যাচ্ছে বাড়ি ছেড়ে। তবুও অভিমান ছেড়ে একবারে সে হু হু করে কেঁদে উঠল না। রক্তে মাখামাখি লুঙ্গি দেখলো একবার, খুলে যাবার উপক্রম, তাই মোড়ে আবার শক্ত করে গিট্টু দিল। হামজা উঠে কিভাবে যে উন্মাদের মতো দৌড়ে রুমে যায়। ফিরে আসে পাসপোর্ট ও ভিসা নিয়ে। জয়ের হাতে চেপে ধরে। জয়, চল চল আমার সাথে, তাড়াতাড়ি। জয় শান্ত স্থির হয়ে বলে, কোথায়? মেরে ফেলবো একদম শুয়োরের বাচ্চা। চুপচাপ যা বলি কর। এখন আর কিভাবে তোকে এয়ারপোর্টে পৌঁছে দেব? হিলি বন্দর দিয়ে ভারতে ঢুকবি। আয় আয় আমার সাথে। রিমি, একটা প্যান্ট নিয়ে এসো। পশুর মতো গর্জে উঠল। যাও। লুঙ্গি খুলে প্যান্ট পরে জয়। লোহার ফটক ভাঙতে একটু সময় লাগবে। প্রাচীর অতিরিক্ত উঁচু, তার উপর কাঁচের টুকরোর সুরক্ষা, কিন্তু বেশিক্ষণ এভাবে ঠেকানো যাবে না তো। হামজা জয়ের হাতটা মুঠো ছাড়া করে না, ধাক্কায় জয়কে। বেরিয়ে যা, যা, পেছনে তাকাবি না। জোপের কল দিয়ে একদম গিয়ে উঠবি উপজেলার বাইরে। খবরদার, মেন রোডে উঠবি না। জয় চুপচাপ দেখে হামজাকে। হামজা অধৈর্য হয়ে তাড়া দিল, যা জানোয়ারের বাচ্চা, তাড়াতাড়ি যা। হাত ধরে টেনে হিঁচড়ে লম্বা বারান্দা পেরিয়ে সিঁড়িঘরের কাছে যায়। জয় উদ্ভ্রান্তের মতো পিছু চলে। চাবি দিয়ে তালা খোলার সাধ্যই হামজার নেই। তার হাতে সেই উদ্দীপনাবাহী স্নায়ু অচল প্রায়। জয় অন্ধকারে হামজার মুখের দিকে তাকিয়ে তালা খোলে। হামজার মুখটাই নিদারুণ কাতরতা। জয়ের বুকে বোধহয় চাপ অনুভব হয়, তবু সে একবার হামজাকে কোষে জড়িয়ে ধরে না। তার রক্তে টান পড়ল বোধহয়, কিন্তু জড়িয়ে ধরতে না পারার ব্যথায় জয়ের চোখ জ্বলে উঠল ঠিকই। বড় ঘর পেরিয়ে নিচতলার পেছনে দরজার ওপরে প্রাচীরের সীমানা। সেই গেট খুললেই পেছনে বিশাল ডোবা, আর সেখানে বড় ঘরের জ্বালানি বর্জ্য নিষ্কাশিত হয়। সেদিকে জয়কে ছেড়ে দিয়ে বলল, যা, চলে যা, দেখা হবে আবার। জয় দাঁড়িয়ে থাকে, কিচ্ছু বলার নেই তার। তবুও কেন দাঁড়িয়ে? দ্রুত যা জয়, ওরা এখনই ভেতরে ঢুকে পড়বে। জয় ধীরে ধীরে কয়েক কদম এগোয়। হামজা তক্ষুনি ডেকে ওঠে, শোন। পা থামে জয়ের। হামজা দৌড়ে যায়। একখানা কাপড় দুই ভাগ করে ছিঁড়ে এনে এক টুকরো বাহুতে বেঁধে দেয়। রক্ত পড়ছিল সেখানে। বাহিনী বোধহয় বাড়ির সীমানায় ঢুকে পড়েছে। দুটো গুলি ফুটল। হামজা একবার কষে চেপে ধরে জয়কে বুকের সাথে। কিচ্ছু বলার নেই কারো। হামজা 2 সেকেন্ড অপেক্ষা করলো ঠিকই। জয় একবার তাকে চেপে ধরবে, ধরল না জয়। হামজা ছেড়ে দিল, বসে পড়ল ওখানেই। নিজের অত বড় শরীরের ভার রাখা দায় হলো হামজার পক্ষে। তার স্নায়ুতে সেই জোর নেই, কিন্তু কিসের জোরে সে যে উঠে দাঁড়িয়ে দ্রুত ফটক আটকায়, তালা লাগায়, বড় ঘর বন্ধ করে দোতলায় উঠে যায়। নয়তো পুলিশ সন্দেহ করবে এদিক দিয়ে জয়কে বের করে দেওয়া হয়েছে। পিছু নেবে জয়ের। জয় চলতি পথে নিজের উপর খুব হাসে, উন্মাদের মতো হাসে। রাত 1টা বাজছে। তার গন্তব্য এখন কোথায়? সে কোথায় যাবে? কতক্ষণ পুলিশ তাকে ধরতে পারবে না। সে পেছনে কোথাও পাসপোর্ট আর ভিসাটা ফেলে দিয়েছে। এরকম এক চমৎকার মাঝরাতে তার একটা গান গাইতে ইচ্ছে করছে। সে গলা ছেড়ে গান ধরল, আমি কতজনকে কত কি দিলাম, যাইবার কালে একজনেরও দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথে কেউ হইল না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়াছেন দয়াল আমারে।